শুরু করতে চাই যে মনে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন, তারপরে নির্বাচিত হয়েছেন। এই সংসদ কিছুদিন প্রায় 2 মাসের মতো অধিবেশনে বসলো। সেই সংসদের ক্ষেত্রে 30 কার্যদিবসের মতো অধিবেশনে বসলো। সেই সংসদে আপনি নির্বাচিত হয়ে কি যোগ করবেন সেটা যদি আমাদেরকে একটু বলেন, অথবা এই সংসদের কোন কাজগুলি আপনার পছন্দ হচ্ছে না, যেগুলি আপনি নতুন করে করতে চান, এরকম যদি কিছু থাকে তাহলে আপনি বলবেন। আমরা আপনার কাছ থেকে একটু আশা করব যে শুনতে, যে এই সংসদে আপনি কি যোজন বা বিয়োজন করছেন। মনিয়াপা। জি, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, সংসদ প্রাণবন্ত ছিল, এটা সত্যি কথা। 30 কার্যদিবস সংসদ হয়েছে। এই মহান জাতীয় সংসদকে যেভাবে কার্যকরী করা উচিত, বহু বছর পরে আমরা 3-4টা নির্বাচন দেখেছি, পাতানো খেলার মতো অনেকটা। এইবার আমরা কিছুটা নির্যাস পাচ্ছি, যে নির্যাসটা সত্যিকার সংসদ চলার মতো। সেটা অনেক কিছু, এই 30 দিনে তো আসলে এত কিছু বলা যায় না। তার মধ্যে রাষ্ট্র এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যেখানে রাষ্ট্র চ্যালেঞ্জের মোকাবেলা প্রতি মুহূর্ত করছে। সরকার ক্ষমতার দায়িত্ব হাতে নেওয়ার সাথে সাথে রমজান ছিল। রমজানের পরে আপনার যুদ্ধ ছিল আন্তর্জাতিক, যেটার সঙ্গে বাংলাদেশ কোনোভাবে জড়িত না, কিন্তু ফলাফলের সাথে বাংলাদেশ অনেকটা আপনার মানে কষ্ট সহ্য করেছে, তেলের সমস্যা ভুগেছে এবং জনগণকে অনেকটা কষ্টের জার্নির ভেতর দিয়ে যেতে হয়েছে। সেটা যেমন আছে। এরপরে আপনার ঈদ গেল। ঈদের সময় যে সমস্যাটা ছিল সেটা হলো ঘরমুখী মানুষের সমস্যা, ঈদের চুরি ডাকাতির সমস্যা। এগুলো সরকার মোটামুটি, কেনাকাটার সমস্যা, এগুলো সরকার কাটিয়ে উঠতে পারলেও যেটা বিগত সরকারের সময় যে ঘটনাটা ঘটিয়েছিল, আমাদের শিশুদের 400 শিশুকে ইতিমধ্যে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া কাটিয়ে, সেটা হামের টিকার জন্য। এবং সেই সাথে জলাতঙ্কের টিকা কোনো ব্যবস্থাই বিগত সরকার করেনি, এবং এটা 2020-21 সালের পরে আর কোনো টেন্ডার হয় নাই, কেনা হয় নাই। এই জায়গা থেকে বর্তমান সরকার যদিও এটার সঙ্গে দোষী না, কিন্তু এই সরকারকেই সাফার করতে হচ্ছে। প্রায় 30-40 হাজার সন্তান আমাদের এটা এফেক্ট করেছে। আমরা জানি না আমাদের কত সন্তান আপনার পাবো বা পাবো না। এই কথাগুলো, আমি খালেদ ভাই, এটা কিন্তু সরকারি দলের কথা না। সরকারি দল চেয়ে থাকে, আশায় থাকে, কিংবা কাউন্টডাউন করে যে এই কথাগুলো যেন সংসদে উঠে অথবা উঠে না। তো সেইখানে সরকারি দল কথা উঠলে, চাপ সৃষ্টি থাকলে সরকারি দল সেটার জবাব দিতে বাধ্য হয় অথবা সেই কাজটা করে। আমরা এমন একটা জায়গায় উপনীত হয়েছি যে আমাদের বিরোধী দল এইসব নিয়ে তেমন কোনো মাথা ব্যথা তাদের ছিল না। ওই 30 কার্যদিবসের সংসদে বিরোধী দল কি চায় আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশের মানুষও জানেন। তো সেটার সঙ্গে সঙ্গে এই যে আমরা বলি আমাদের জুলাই বিপ্লব আমরা নিজেরা, আপা এগুলি কথা আমি আসবো। তো আপনি সংসদে গিয়ে যেগুলি মানুষের কথা সেগুলি আপনি বলবেন, এটাই বলছি, সেগুলি বলবেন, জুলাই কিন্তু বিপ্লবে যত মানুষ মারা গিয়েছে, আমি ওটা বলছি যে আমাদের শহীদ হয়েছে, আমাদের এই যে এই সন্তানরা যে চলে গেলেন, এটাকে আপনি কোন পরিমাপে মাপবেন? আমি এই কথাগুলো, আমি অধিবেশনে আমি এই কথাগুলো সুযোগ পেলে বলতে চাই, নিজের এলাকার সমস্যাগুলো তুলে ধরতে চাই, এবং অবশ্যই নারীদেরকে নিয়ে কাজ করতে চাই। আপনি কি মনে করতেছেন যে আপনার অন্তর্ভুক্তি এইসব বিষয়গুলি নিয়ে আপনি কথা বলবেন বলে সংসদ শক্তিশালী হবে? মানে এই বিষয়গুলি কি নিয়ে কি কথা হচ্ছিল না সংসদে, এইটা আপনি মনে করতেছেন? মানে বিরোধী দলের বাদ দিয়ে যদি আপনার দলের কথা বলেন। তেমন কথা হয় না। এটা হচ্ছে একটু টাচ করে যাওয়ার মতো, এটা টাচ করার মতো ব্যাপার না। এটা যে ব্যাপারটা, একজন সন্তানও যেন আমাদের অন্যায়ভাবে পৃথিবী ছেড়ে না চলে যেতে হয়, আমাদের সেই ব্যবস্থা করা উচিত। কিন্তু আমরা কি সত্যি তাই করতে পারছি? শত শত শিশু মারা যাচ্ছে, অথচ আমাদের যারা ছায়া সরকার হওয়ার কথা, যারা বিরোধী দল, তারা কিন্তু চুপ। তারা কিন্তু আর এই নিয়ে কোনো মানে তেমন কিছু বলছে না। আমরা আবার আসবো আপনার কাছে। যে আমি একটু আবির ভাইকে বলবো, দর্শকরাও বলছেন যে মনিয়াপার ক্যামেরাটা যদি আরেকটু, মনিয়াপা যেহেতু নিজে নিজে যুক্ত হয়েছেন, মনিয়াপার ক্যামেরাটা যদি আরেকটু চোখের সমান্তরালে আনা সম্ভব হয় তাহলে সেটা নিশ্চয়ই করবেন। আমরা একটু সাইফ মুস্তাফিজের কাছে যেতে চাই। জনাব সাইফ মুস্তাফিজ, আপনি দেখলেন যে আমি সংসদ নিয়ে একটু প্রশ্ন করতে চাই। সংসদে বিরোধী দলের যে দায়িত্ব বিরোধী দল পালন করেছে এই সংসদে, সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা, এবং আপনি মনে করেন কিনা যে এর সাথে আর কোনো কিছু যোজন বা বিয়োজন করা দরকার ছিল? জনাব সাইফ মুস্তাফিজ।
ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তো আসলে অনেকদিন পর একটা প্রাণবন্ত সংসদীয় অধিবেশন দেখলাম, এবং আমি মনে করি যে এখানে আসলে অনেকেই নতুন সংসদ সদস্য হিসেবে আসলে যুক্ত ছিলেন, তারা অনেকেই অনেক বিষয় আসলে নতুন ভাবে জেনেছেন বা শিখেছেন। তো সেই জায়গা থেকে তো একটা ল্যাকিংস ছিলই, তবে আসলে যে জনগুরুত্বপূর্ণ বিষয় বা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার জায়গা ছিল, সেটা অনেকটাই আমরা দেখেছি যে বিরোধী দল থেকে এসছে। আবার কিছু কিছু বিষয় আমার মনে হয়েছে যে আরো জোরালো ভাবে আসতে পারতো, সেই জায়গায় কিছুটা আমি ল্যাকিংস দেখেছি। তো সব মিলিয়ে আসলে মোটামুটি একটা মানে ব্যালেন্স একটা জায়গায় ছিল, তবে আমার মনে হয় যে পারফরমেন্স ওয়াইজ বিরোধী দলের জায়গাটা আরো একটু স্ট্রংলি তারা দেখাতে পারতো। আরেকটু স্ট্রংলি দেখানোর প্রসঙ্গে আমরা কি একটু জানতে পারি যে আপনি কোন জায়গাটাতে স্পেসিফিকলি দুর্বল মনে করছেন? কারণ আমরা পরবর্তীতে এই প্রসঙ্গগুলি নিয়ে কথা বলতে চাই আর একটু বিস্তারিতভাবে। প্রাথমিকভাবে আপনি বলবেন কিনা যে কোন জায়গাগুলো আর একটু স্ট্রঙ্গার হলে ভালো হতো বলে আপনি মনে করেন? মানে স্পেশালি যে মানে জুলাই সনদের ইস্যুটাকে আসলে যেভাবে আসলে মানে টানা উচিত ছিল, অথবা এছাড়া আরো সামগ্রিকভাবে যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো পাশাপাশি চলছিল সেগুলোকে আমাদের যারা বিরোধী দলের সংসদ সদস্যরা ছিলেন তারা হুম। সেভাবে ঠিকভাবে না আনতে পারে। আমার কাছে মনে হয়েছে যে সংসদীয় অধিবেশন একটা বড় সময় ধরে হুম। বিভিন্ন ইতিহাস নিয়ে আসলে আলাপ আলোচনা হয়েছে, একজন দোষারোপ করেছে আর একজন আসলে ডিফেন্ড করতে ব্যস্ত ছিল। আমার কাছে মনে হচ্ছে একটা লম্বা সময় সরকারি দল এবং বিরোধী দলের কিছু ইতিহাসের বিষয়ে সমাধান করতে আর কি সময় চলে গিয়েছে, যেটা আসলে না করলেও আসলে হতো। ওকে, সাইফ, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু মনিয়াপাকে একটু চট করে শুনে আসি যে মনিয়াপা, আমরা কিন্তু আপনাকে 15 বছর আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সাংঘাতিক সমালোচনা করতে দেখেছি, আপনাকে সাংঘাতিক সমালোচনা করতে দেখেছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার ছিল সেই সরকারেরও। কিন্তু আপনি কি আমাদেরকে বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা তার আগে আওয়ামী লীগ সরকারের চেয়ে এই সরকার, বর্তমানে যে বিএনপি সরকার আছে, তারা কোন দিক দিয়ে আলাদা? আমরা যদি মোটা দাগে কতগুলি কথা বলি সেইটার মধ্যে আমরা বলতে পারি যে কূটনীতির ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে জন দুর্ভোগ বা গণচাহিদা সামাল দেওয়ার ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, চাকরি সৃজনের ক্ষেত্রে, হাসপাতাল ব্যবস্থাপনা বা স্বাস্থ্য ব্যবস্থাপনা, যেটা কথা আপনি বললেন, সেগুলির ক্ষেত্রে কোন দিক দিয়ে তারা একটু বেটার বা আলাদা আপনার সরকার বা বিএনপি নেতৃত্বাধীন সরকার, তা যদি আমাদের একটু বলেন। মনিয়াপা কি বিচ্ছিন্ন হয়ে জি, গেলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি, আপনি কথা বলে যান। জি, কথা আমি কথাটা বলে যান। আপনাকে যেটা বলছি জি। সেটা হলো যে বিএনপি অবশ্যই আলাদা। বিএনপি আপনার এখনো 100 দিন হয় নাই, আপনারা যেটাকে বলেন হানিমুন পিরিয়ড, এখনো বিএনপি হানিমুন পিরিয়ড ছাড়ান নাই। এর আগে এত 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 সমস্যা বিএনপি কে সমাধানের দিকে এগিয়ে যেতে হয়েছে, এবং অনেক সমস্যা বিএনপি ইতিমধ্যে সমাধান করেছেন বা করার চেষ্টা করেছেন, বা প্রাইমারি নির্বাচনী ইস্তেহার ফুলফিল করার জন্য প্রাইমারি চিন্তা করেছেন। এই কাজগুলো বিএনপি কিন্তু সবগুলোই করার চেষ্টা করছেন। এখন আপনি যেটা বলেন যে কূটনৈতিক ব্যাপারটা জানার জন্য কিন্তু আপনাকে একটা সময় অপেক্ষা করতে হবে, মিনিমাম 6 মাস 9 মাস। আপনি যেটা জানেন যে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার আগে অনেক কিছু কিন্তু ঘটে গিয়েছে, যেটা আপনিও জানেন, আমরাও জানি। এখন কি ঘটে গিয়েছে, কতটুকু ঘটে গিয়েছে, এটা আসলে যে পর্যন্ত খোলাসা না হবে, এটার জন্য বিরোধী দল বাধ্য যদি করে, বিরোধী দল যদি বলে আলোচনায় আসে যে কি হয়েছে কি হয় নাই, বিরোধী দলের কাজই কিন্তু এটা। কিন্তু আমরা অবাক হয়ে দেখি বিরোধী দল ওইভাবে আপা আপা সেটা বলে আপা না। আপা আমি একটু বলি যে আপনি তো এগুলি বলবেনই, কিন্তু বিরোধী দলের প্রসঙ্গটা বাদ দিয়ে আপনি যদি সরকারের দায়িত্বগুলি বলেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে কয়েকটা বিষয় ধরাও দিতে পারি। যে আপনি হানিমুন পিরিয়ডের কথা বলতেছিলেন, কিন্তু আমি কিন্তু একদম স্পষ্ট মনে করতে পারি যে আপনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কোনো হানিমুন পিরিয়ড দেন নাই। আমি কিন্তু মনে করাই দিতে পারি যে আপনি কিন্তু আওয়ামী লীগ সরকারের শুরু থেকেই আপনি সমালোচনা করে আসতেছেন। আমি আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেওয়া নীতির একটি পরিবর্তনও আসলে বিএনপি করে নাই। তাহলে কিন্তু আপনারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সমালোচনা করেন, তো সেটি কেন? আপনি আমাকে কোনো পরিবর্তন কোথাও কি দেখাইতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই পরিকল্পনা থেকে এই সরকার বাইরে হয়ে আসছে? আচ্ছা, আমি আপনাকে বলি, জি। প্রথমে দিয়ে শুরু করি। জি। ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ছিলেন। জি। 18 মাসে উনি টিকা আনতে পারতেন, উনি সেটা করেনি না। উল্টো উনি বলেছেন যে আমরা টিকা উৎপাদন করব। তো উনি টিকা উৎপাদন যে করেছেন, আমরা কোনো ঘটিবাটিও দেখি নাই যে এই টিকা উৎপাদনের জন্য একটা ঘটিবাটি কিনা হয়েছিল, হ্যাঁ। আমরা কিন্তু সেটাও দেখি নাই। ওকে।
আপা তো সেইখানে আসেন আসেন আমরা এটা কলামের বলতেই পারি। আমরা একটু বামপক্ষ এবং ডানপক্ষের কলামের মধ্যে রাখি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে টিকা আনা যদি বন্ধ করে থাকেন, সেই টিকা আনা কি এই সরকার চালু করছেন? আমি তো এই সরকারে দেখতেছি হচ্ছে যে এর আগের সরকার ইউনূস সরকারের দোষ না হাসিনা সরকারের দোষ, সেইটাই তো বারবার পিন পয়েন্ট আমি করছে। আমি এই আমি সরকার বলি কি করছে? এটা জি বলেন। টিকা টিকা শোনেন, আপনি জানেন রাষ্ট্রীয় কিছু ব্যাপার থাকে, অনেকদিন টাইম লাগে হুম হুম। একটা, সেটা তোয়াক্কা না করে এই সরকার আপনার কি করেছে, এই সরকার আপনার ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা নিয়েছে, কিছুটা টাকা দিয়েছে, করোনার কিছু টাকা ছিল এবং কিছু বাকিতে, যেটা আপনার প্রসেসিং করতে যে দেরিটা হবে সেই দেরিতে আস্তে আস্তে তারা টাকাটা দিবে। তাহলে এটা কি বিএনপি সরকার আপনার রিস্ক থাকতো? তাহলে তো আরো সমস্যা হতো, তাই কি হতো না বলেন? খালেদ ভাই কিছু না মনে করলে আমি এই বিষয়ে একটু অ্যাড করতে না চাই। শিওর, আমি একটু মনিয়াপা একটু শেষ করুক। তো মনিয়াপা, আমার মনে হয় যে মনিয়াপা এইটা একটা বলছেন যে বিএনপি সরকার এটার মধ্যে উদ্যোগ নিছেন, কিন্তু আমি আসলে সেই উদ্যোগটা সম্পর্কে খুব বেশি জানি না। আমি দেখলাম যে দোষারোপটাই চালাইতেছে এবং ম্যানেজমেন্টে ফেল করতেছে হচ্ছে নো বিএনপি নো সরকার। নো না, খালেদ ভাই, আমি আপনাকে বলি, আমি ডিজি মহোদয়ের সাথে আমি নিজে কথা বলেছি, ওকে। আমি 1.5 ঘন্টার মতো তার সাথে কথা বলেছি এই টিকার ব্যাপার নিয়ে। আমি যে কথাগুলো বললাম এটা বাংলাদেশের স্বাস্থ্যের ডিজির কথা। উনি বলেছেন যে উনি কিভাবে টাকা ম্যানেজ করেছেন, কতটুকু টাকা ম্যানেজ করেছেন, কতটুকু করতে পারেন নাই, এবং উনি ইউনিসেফের কাছ থেকে টিকা নিয়েছেন। আমি তাকে এটাও বলেছি যে ইউনিসেফের কাছে এতগুলো টিকা ছিল কিভাবে। বলে যে ইউনিসেফরা সারা বিশ্বে টিকা সরবরাহ করে, তারা জানে। আমি 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 মনিয়াপার কাছে আবার আসছি যে মনিয়াপা হেলথের ডিজির কথা বলছেন। মনিয়াপার লাইনটা একটু দুর্বল। আমরা পরবর্তী প্রসঙ্গগুলিতে যাওয়ার আগে আমরা একটু সাইফ মুস্তাফিজ চট করে একটু কথা বলতেছেন। সাইফ মুস্তাফিজের জন্য আমার আলাদা প্রশ্ন আছে, আপনি এখানে মন্তব্য করতে চাইছেন তো একটু মন্তব্যটা একটু করেন এখন। হ্যাঁ জি, মানে আসলে আমি মানে সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না, মানে আমি এই বিষয়ে যেটা অ্যাড করতে যাচ্ছি আসলে এটা একটু সেন্সিটিভ বিষয়, তো আমার মনে হয় যে আমরা যদি প্রপার জেনে কথাগুলো বলি সেটা আসলে বেটার। কারণ যেই টিকা নিয়ে আসলে কথাটা হচ্ছে, এখানে যারা মারা যাচ্ছে, যে 400+ শিশু মারা গেছে, যেটা আসলে খুবই আনফরচুনেট, তার মধ্যে কিন্তু অধিকাংশ শিশুই প্রি ভ্যাকসিনেটেড ওয়েতে মারা গেছে। কারণ আমরা জানি যে আমের জন্য ভ্যাকসিনেশনটা আসলে মূলত 9 মাস এবং 15 মাসে দিতে হয়, কিন্তু যেই সংখ্যাটা আমরা দেখলাম ডেটাতে, সেখানে 9 মাসের আগে বেশিরভাগ মারা যাচ্ছে। এবং ইউনিসেফের বা বাংলাদেশ সরকারের যে ডেটার কথা বলছেন, সেখানে আমরা ইউনিসেফের একটা চিঠি দেখতে পেয়েছি যেখানে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে কিন্তু টিকার একটা পর্যাপ্ত মজুদ ছিল, এবং সামনের দিকে একটা জরুরি দরকার হতে পারে সেই নিমিত্তে কিন্তু সরকারকে জানানো হয়েছে, এবং সেই নিয়ে একটা আলাপ আলোচনা জনাব আছে। মুস্তাফিজ, সেটা নিয়ে কথা হতে পারে। জনাব আমি যেটা মুস্তাফিজ, বলতে চাচ্ছি যে সরকারি দলের যারা আমার সহযোগী বন্ধুরা যারা আছেন, তারা বারবার শুধু এই টিকা নিয়ে রাজনীতি করছেন, কিন্তু আমার এখনকার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এখনকার যে ব্যবস্থাপনা, সেটা নিয়ে আমরা পিআইসিইউ এর মতো ব্যবস্থাপনাগুলো বাংলাদেশের অধিকাংশ জায়গায় নেই। সেইটা নিয়ে আমরা আলোচনা হচ্ছে না। সেইটা নিয়ে আমরা কথা বলবো। জনাব মুস্তাফিজ, আপনি শুধু আমাকে মানে আমি শুধু দুইটা বিষয় বলি। এই যে একটা ডেটা দেওয়া হয় না যে 9 মাসের কম যারা আসলে ভ্যাকসিন দেওয়ার বয়সে হয় নাই, তারা মারা গেছে, তাদের ভ্যাকসিন দেওয়ার সময় আসে নাই। টিকা ব্যবস্থাটা কিন্তু পুরোপুরি একটা ম্যানেজমেন্ট। টিকার ম্যানেজমেন্টটা কি, ওই 9 মাসের বাচ্চার ইমিউনিটি তৈরি হওয়ার জন্য আগে যদি টিকা প্রদানে ব্যর্থতা থাকে তাহলে সেইটাও এটার উপর প্রভাব বিস্তার করবে। এটা পুরোটা মিলেই একটা, আমার টিকা দেওয়ার বয়স হয় নাই সেজন্য আমি মারা গেলাম, ব্যাপারটা এরকম সরল না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি শুধু একটা বিষয় এনসিপির কাছ থেকে জানতে চাই যে টিকা প্রদান যে কার্যক্রম, সেই কার্যক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কোনো ধরনের পরিবর্তন এনেছিলেন কিনা এবং সেই পরিবর্তনটা যুক্তিযুক্ত কিনা। পাশাপাশি এইটাও জানতে চাই যে এনসিপি বা জামায়াতে ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এত ডিফেন্ড করে কেন, আপনি যদি আমাকে একটু বলতেন। প্রথম কথা হলো যে টিকাটা কিন্তু ম্যানেজমেন্ট, 9 মাস 15 মাস এটা কোনো ব্যাপার না। দ্বিতীয় কথা হচ্ছে টিকা কেনাতে পরিবর্তন আনা হয়েছিল কেন, যেটা আমি বলে নিলাম যে আপনি এটা আরো ভালো জানেন যে বিশ্বের আরো অনেকগুলো দেশে আউটব্রেকটা করেছে, সেখানে যতগুলো মানে এই লক্ষণের শিশুরা আছে তাদের কিন্তু মৃত্যু হার এতটা বেশি না, কারণ তাদের সেখানকার ম্যানেজমেন্টটা আসলে সেখানে আসলে কোয়ালিটিফুল জায়গাটা আছে। এবং আমি বা আমার দল ইউনূস গভর্নমেন্টকে আসলে ডিফেন্ড করছে না, বরঞ্চ আমাদের আহ্বায়ক সাহেব বলেছে এই বিষয়ে যারা যারা জড়িত তাদেরকে
যথাযথ আইনের আওতায় এনে যদি টিকার বিষয়ে কোনো ঘাটতি থাকে বা পলিসিগত জায়গায় এরকম কোনো কিছু জায়গা বা বর্তমানে যারা সরকার আছে তারা যদি বের করতে পারে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার কথা। আমি যেটা বারবার বলতে চাচ্ছি, আমরা যে বারবার দোষারোপটা করছি, দেখেন আমার সমালোচক স্টার্টিংটাই করলো যে মানে দোষাদোষী টিকার নিয়ে, কিন্তু এখানে কিন্তু একটা বড় মানে সমস্যা যেটা আমি মনে করি যে আমাদের এখনকার ক্রাইসিস ম্যানেজমেন্টটা জরুরি। এখন আমাদের সংখ্যাটা যদি আরো ছাড়িয়ে যায়, তারপরে যদি আমরা বলতে থাকি এটা ইউনূস সরকারের দোষ, টিকা আনে নাই, টিকা দেয় নাই, তাইলে কি আসলে আমাদের এই সমাধানটাকে বা সমস্যা ওকে, থেকে আমরা এই জায়গায় সমাধানের উত্তরণটা হচ্ছে আমার মনে কিনা? হয় যে এই ব্যাপারটা আমি একমত আপনার সঙ্গে জনাব মুস্তাফিজ। আমি একটু মনিয়াপার কাছে জানতে চাই যে মনিয়াপা, আপনারা প্রবলেমটা সলভ না করে দোষারোপের রাজনীতিটা বেশি করছেন, এইটা জনাব সাইদ মুস্তাফিজ বলার আগে আমি আপনাকে বলতে চাই আসলে যে আপনারা প্রবলেমটা সলভ করুন, যেইভাবে সম্ভব সেভাবে করুন। এইটা আপনারা করতে মুনশিয়ানা পরিচয় আমরা দিচ্ছেন তো কিনা? প্রবলেম সলভ করার জন্যই কাজে লেগেছে। হুম। আপনি দেখেন যাদেরকে এটা একটা প্রজেক্টের মাধ্যমে টিকাগুলো দেওয়া হয়, প্রজেক্টটাই পর্যন্ত বেতনের অভাবে প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছিল। আপনি খবর নেন, আমি কিন্তু এই কথাগুলো ডিজির কাছ থেকে শুনে কথা বলছি, প্রভাত কুমার সাহেবের কাছ থেকে আমি এই কথাগুলো শুনেই আমি আপনাকে বলছি। কারণ আমার সাথে তো উনি অসত্য কথা বলবেন না, না, বা কারোর সাথে তার মনিয়াপা, ডিজি তো পলিটিক্যাল পোস্ট, উনি বিএনপির লেন্সে পৃথিবী দেখেন, তাই না? আমি আমার কথাটা বলছি, আমার সাথে কিন্তু সে ওই কথাটা বলবে না। আপনার সাথে আরো যদি বেশি বলে বলবে, অন্য আপনি কারোর এমপি, সাথে আপনি নেত্রী, বলবে আপনাকে না। আরো বেশি বলবে মনিয়াপা, ট্রাস্ট ইউ মি। আমি 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 ভয়ে আপনাকে ভয়ে আরো বেশি বলবে, আমিও বলতাম, না, আমি ডিজি হলে আমিও আপনার বলতাম মনিয়াপা। কোথা থেকে কোন জায়গা থেকে কত টাকা পর্যন্ত নিয়েছে সেটাও সে বলেছে। ওকে, এবং ফাইন। আপনি দেখেন এটা তো ম্যাজিক না, টিকা দেওয়ার সাথে সাথে কাজ করবে এমন না। আপনি একটা কথা বলেছেন ইমিউনিটি, আপনার ডাক্তাররা কিন্তু একটা এই কথাটাই বলেছে, যাদের ইমিউনিটি কম ওই শিশুগুলি কিন্তু আগে মারা যাচ্ছে। ইমিউনিটি বেশি যাদের ওরা কিন্তু মানে টেকসই করছে কিছুটা। তো সেই জন্য আমি বলছি যে টিকা এখন দিলেও যেটা আগে ঘটনাটা ঘটে গেছে, বিএনপি কিন্তু এটা নিয়ে কিছুই বলে নাই, ক্রেডিট নিতে চায় না যে আমি এই করেছি ওই করেছি। আমাদেরকে যখন প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো তখন আমরা এই কথাগুলো বলি। মনিয়াপা, আর মনিয়াপা, আমি এটা ছোট্ট বিষয় একটু জানতে চাই। আমি টিকা ক্রয় প্রক্রিয়া, টিকা সংগ্রহ প্রক্রিয়া, ওই ব্যাপারটাকে আলাদা করে রাখি। আমাদের সামনে এখন একটা প্রবলেম আসছে, আমরা ধইরা নেই যে 10 থেকে 20,000 বা 30,000 হামে আক্রান্ত বাচ্চা আছে আমাদের। ওই বাচ্চাদের কেউ যাতে হাম কোনো প্রাণঘাতী রোগ না পায়, এটা ম্যানেজমেন্টের বিষয়। ওই বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা নিতে সক্ষম কিনা, ওইটার একটা রোড প্ল্যান আপনাদের আছে কিনা? 64টা জেলায় 64টা বিশেষ পরিচর্যা কেন্দ্র করা সম্ভব কিনা, যাতে একটা বাচ্চাও না মারা যায়, এরকম একটা ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া সম্ভব কিনা বা নেওয়া হচ্ছে কিনা? খালেদ ভাই, আপনি জানেন বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থা, বাংলাদেশের সিস্টেম লসের অবস্থা সব জানেন। জি আপা। জেনে 64টা জেলায় 64টা এরকম আইসিইউ সিসিইউ রাখা, এবং এটা কি কতটা তরিত আপনার করোনার সময়ই রাখতে পারে না। আপনি দেখেন, চিন্তা করে, করোনার সময় এত লোক মারা গিয়েছে সেখানেই রাখতে পারে নাই। এখন হুট করে বললে এবং সরকারের যখন টাকা পয়সা তলানিতে, তখন আপনার এই কাজগুলা করাটা কি অনেকটা কঠিন না? তারপরেও আপনারা বলতে থাকেন আমিও আপনাদের পক্ষের লোক, আমিও বলবো না মনে আপা, আমরা জানি যে আপনি পক্ষের লোক, সেই জন্য আমি বলতেছি যে আপা সব ক্ষেত্রেই কিন্তু সিসিইউ আইসিইউ অনেক দামি মানে যন্ত্রপাতি মেশিনারি কিনতে হবে তা না। এটা যদি সরকার একটা প্ল্যান নেয়, সরকার অন্য জায়গা থেকে আমাদেরকে অন্য কিছু থেকে বঞ্চিত কইরা হইলো, 2টা বড় গাড়ি, বড় কামান, এগুলি না কিনা হইলেও এইটা করা হইতেছে কিনা। সরকারের বাজেট তো আসেই, আমাদের বাজেট কনস্ট্রেইন আসে, এইটারে সরকার আলাদা করে গুরুত্ব দিচ্ছে কিনা সংসদেও এটা আমরা একটু জানতে চাই আর কি আপা। মানে ব্যাপারটা হলো যে আপনি আলাদা করে একটা উদ্যোগ নিচ্ছেন কিনা। আমরা দোষারোপের রাজনীতি করতেই পারবো, কিন্তু আমাদের বাচ্চাগুলি মারা যাচ্ছে আপা। আচ্ছা আপা, আপা 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 ডিসকানেক্ট হয়ে গেছে, আপার সাথে আবার আমরা কথা বলবো না। কিন্তু এই একটা কথা আমি বারবার শুনতে পাই, এটা আমি একটু পড়িও। আব্দুল কালাম, আবুল কালাম, এ কালাম, খালেদ মহিউদ্দিন, আপনি ইউনূস সাহেবকে নিয়ে সবসময় চেষ্টা করেন, ইন্টারভিউ পান না, এই জন্য আপনার ওনার প্রতি কি রাগ আছে? আপনি তারেক রহমানের ইন্টারভিউ কবে পাবেন এটি বলতে পারেন, আদৌ পাবেন কিনা। না, তারেক রহমানের ইন্টারভিউ কবে পাবো আমি জানি না, 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। ইউনূস সাহেব আমাকে ইন্টারভিউ যখন দিয়েছেন তখন উনি সরকার প্রধান ছিলেন না, সরকার প্রধানের পরে দেন নাই, সরকার প্রধানের পরে থেকে ওইটা উনি দেন নাই। এর জন্য আমার কোনো রাগ বা অনুরাগ কিছুই নাই ভাই।
থ্যাংক ইউ। আমি জনাব সাইফ মুসাফি যেটি জানতে চাই যে আপনিও কিন্তু আপনার বক্তব্যের শুরুতে বলতেছিলেন যে কিছু কিছু জায়গায় বিরোধী দলের স্ট্যান্ডটা আর একটু স্ট্রঙ্গার হওয়া দরকার ছিল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আপনি জুলাই সনদ নিয়ে বলেছেন, এবং জুলাই সনদের মধ্যে থেকে একটি বিষয় আমরা দেখি যে বিদেশের সঙ্গে চুক্তির প্রসঙ্গে এটা বলা আছে যে এটা আসলে জনগণের জানা বোঝার দরকার আছে সকল বিদেশি চুক্তি সেটার ব্যাপারে। আপনার কাছে কি মনে হয় যে এনসিপি বা জামাত ইসলামী যারা বিরোধী দল আছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকার যাওয়ার 3 দিন আগে যে চুক্তিটা করে গেছে সেইটার ব্যাপারে একটা স্ট্রং পজিশন নিয়েছে কিনা, বা আপনাদের দলের মধ্যে এটা আলোচনা হয়েছে কিনা, বা আপনারা যেমন বিএনপি আচরণ দেখে মনে হয় বিএনপি মনে করে চুক্তিটা ভালো, এনসিপি ওইরকম মনে করে কিনা? না, ডেফিনেটলি না। আমরা আসলে মনে করি না আসলে এই চুক্তিটা যথাযথভাবে যে প্রক্রিয়াতে নেওয়া হয়েছে সেটা সুন্দর বা স্বচ্ছ প্রক্রিয়াতে নেওয়া হয়েছে। কারণ নির্বাচনের 3 দিন আগে, এবং আমাদের দলীয় ফোরামেও এটা আলোচনা হয়েছে, আমাদের পিসি বডিতে এটা আলোচনা হয়েছে। সেখানে আসলে আমরা আলোচনা করেছি যে আমাদের কারোর সাথে আসলে সরকারের কোনো পর্যায়ে আসলে যোগাযোগ হয়েছে কিনা। তো আমাদের আহ্বায়ক সাহেব জানিয়েছেন যে এই বিষয়ে আসলে তাকে কোনো দিকেও অবহিত করা হয়নি, এবং আর কাউকে আসলে আমাদের দলের কাউকে এই বিষয়ে অবগত করানো হয়নি। এবং আহ, যেটা আমি শুনলাম যে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির আছেন, ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন সম্ভবত যে ওনারাও এই বিষয়টাই জানেন। তো আমি যেটা মনে করি যে এটা আসলে পুরোপুরি মানে আমাদের সাথে আসলে কোনো রকম পরামর্শ করা হয়নি। এবং আমরা আজকে আমাদের ইসি মিটিং হচ্ছে, এখনো রানিং ইসি মিটিং হচ্ছে, এই বিষয়টাও আমাদের আলোচনার একটি বিষয়, এবং এটা নিয়ে আমরা আসলে পর্যালোচনা করছি, এটা নিয়ে রিভিউ করছি। এবং আমি যতটুকু দেখেছি, যতটুকু পড়েছি, আমার কাছে মনে হয়েছে 2-1টা সেগমেন্ট বাদে বেশিরভাগ জায়গাতেই আসলে বাংলাদেশের স্বার্থ আসলে সেভাবে রক্ষা হচ্ছে না। এবং আসলে যাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমি তো এটার সব ক্রেডিট আসলে দিতে চাই আমাদের বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন খলিলুর রহমান সাহেব। তো আসলে ওনারা এই বিষয়টা খুব ভালো করে বলতে পারবেন, কারণ এটা বিএনপির জায়গা থেকে ডক্টর জাহিদ সাহেবও আমি দেখলাম স্টেটমেন্ট দিলেন যে এটা আসলে বাতিল করার সুযোগ বা এরকম কিছু স্টেটমেন্ট দেখলাম যে সুযোগ নেই তাদের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে এটা না, তারা বলছেন যে এটা বাতিল করার সুযোগ আছে, কিন্তু তারা এটা বিচার বিবেচনা করবেন। কিন্তু জনাব সাইফ মুসাফি, আপনার কাছে এই কারণটা কি মনে হয়? যেমন খলিলুর রহমানের কথা আপনি বলছিলেন, যে খলিলুর রহমান কিন্তু স্পষ্ট বললেন যে এই চুক্তিটার ব্যাপারে বিএনপি এবং জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এখন বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা হয়েছে, এইটার পরবর্তীতে প্রথম প্রতিক্রিয়াটি জামাত ইসলামী কিন্তু বলে দিল যে না, আমার সাথে আলোচনা হয় নাই। কিন্তু জামায়াত সংসদে এইটার ব্যাপারে কোনো একটা বক্তব্য রাখে নাই যে এইটা নিয়ে আলোচনা হোক, এইটা নিয়ে বিরোধিতা করতেছি, বা বাইরেও এটা নিয়ে কিছু বলে নাই। ইন্টারেস্টিংলি এনসিপিও এটা নিয়ে খুব চুপ থাকলো। মানে একজন সাংবাদিক আমাদেরকে বললেন যে বিএনপি, জামায়াত এবং এনসিপি মিলে দেশটা চালাচ্ছে, এবং সেই চালানোটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের থেকে কোনোভাবে আলাদা না, আমার অনুষ্ঠানে এসে বললেন। আপনার কাছেও কিরকম মনে হয় যে এইসব ব্যাপারগুলিতে আসলে দলগুলির ভিতরে একজন ঐক্যমত্য আছে আপনাদের সঙ্গেও? এনসিপির জায়গাটা আমি আসলে বলতে পারবো, অন্য দলের কথাটা আসলে আমার খুব বেশি আইডিয়া নেই। যেটা বললেন যে সংসদে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি, বা আসলে এটা নিয়ে কেন করা হয়নি। দেখেন, জুলাই সনদ বা গণভোটের যে গণরায়ের বাস্তবায়নের জায়গা বা ওথ নেওয়া, প্রথম ডে থেকে আসলে আমাদের অনেকগুলো ইস্যু ডিল করার জায়গা ছিল, এবং সেই জায়গা থেকে সংসদীয় অধিবেশনে স্বাভাবিকভাবেই বিরোধী দলের বা বিরোধী বেঞ্চে যারা থাকেন তারা কিন্তু স্বাভাবিকভাবে মানে সেই সরকারি দলের তুলনায় সময় কম পান। এবং যে বিষয়গুলো আলোচনায় আসছিল, দেখা যাচ্ছিল কোনোভাবে আসলে প্রত্যেকটা দিন কোনো না কোনোভাবে পার করে ফেলছিল। সরকার দলের নানা রকম এজেন্ডা ছিল, বা তারা আসলে সেই এজেন্ডা সেট করে সেই বিষয়গুলো আগাচ্ছিল, অথবা রাষ্ট্রপতির ভাষণের উপরই দেখা যাচ্ছিল একটা লম্বা সময় ধরে আলোচনার একটা সময় নির্ধারণ করা হয়েছিল। তো এর মধ্যে আমি মনে করি যে আনার সুযোগ ছিল, যেটা আসলে বিরোধী দলের জায়গা থেকে বা জামাত ইসলামের জায়গা থেকে আনতে পারতো হয়তো। কিন্তু আমার মনে হয় যে আরো অনেকগুলো সেগমেন্ট পাশাপাশি চলছিল দেখে হয়তো বা আনতে পারিনি। আমার মনে হয় যে তবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা এই বিষয়ে আসলে আপনার পাবলিক বক্তব্য, ফোরামে আসলে আলোচনা করছি, এবং আমাদের যেটা দ্বিতীয় অধিবেশন আসছে এই বিষয়ে আমরা চেষ্টা করবো এখানে আসলে জোরালোভাবে ভূমিকা রাখার জন্য। আপনার বক্তব্য পরিষ্কার। আমি একদম সংসদের বাইরে জানতে চাইবো যে এনসিপির নেতা কর্মীরা এই চুক্তিটা সম্পর্কে কি ভাবে, যে এটা ঠিক আছে, এটা ভালো, এটা বা এটা করা হয়েছে বাংলাদেশের জন্য এটা? না, এটার ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু মানে জুলাইয়ের আগে আসলে আমরা বারবার বলেছি যে এরকম রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যেই আসলে কোনো চুক্তি হবে সেটা আসলে জনসম্মুখে আসা উচিত।
বা কি কি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রক্ষা পাচ্ছে বা তাদের কি কি রক্ষা পাচ্ছে। আমরা চাই যে আসলে এগুলো মানে জনসম্মুখে এসে আসলে এই বিষয়গুলো যেন পাশ হয়। তো সেটা তো আসলে সেভাবে হয়নি। তো আসলে আমাদের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মনে আসলে এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি পজিটিভ ধারণা নেই। আমি যে বিষয়টা মানে বলতে চাচ্ছিলাম যে খলিলুর রহমান সাহেবের হুম কথা, যেটা আসলে হুম ইলেকশনের 3 দিন আগে যেটা আসলে হুম এই হুম চুক্তিটা হয়েছে, আমরা জেনেছি যে ড্রাফটের ইয়াটা শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করেই করা হয়েছে এবং আমাদের সাথে এরকম কোনো রকম আলোচনা হয়নি। এটা আমি খুব দায়িত্ব নিয়ে আসলে বলছি। জি এবং খলিলুর রহমান সাহেব কিন্তু আমি যতটুকু জানি যে তিনি বিএনপির কোনো পর্যায়ের কোনো ছাত্র নেতা বা হুম নীলুফার মুনিয়াপাদের হুম মতো দীর্ঘদিন ধরে হুম বিএনপির মানে ত্যাগ তিতিক্ষা করে আসা কোনো নেতা নন। বরঞ্চ আমরা দেখেছি যে খলিলুর রহমান সাহেবকে ইন্ট্রিমের সময় চরম বিরোধিতা করেছে সালাউদ্দিন আহমেদ থেকে হুম শুরু করে মনিয়াপাড়ায় বিভিন্ন টকশোতে কিন্তু উনার বিরুদ্ধে অনেক বিরোধিতা করেছে। তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে এত পররাষ্ট্র নীতি আসলে হুম বোঝার মতো লোকজন থাকা সত্ত্বেও যখন আপনি দেখবেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তখন আপনি অনেক বিষয় আসলে হিসাব মিলাতে পারবেন যে কেন এই চুক্তি আমার হলো, মনে যে কেন এখনো আমার তাদের মনে যে ব্যাপারে হচ্ছে আমার না। মনে যে বিএনপির হিসাবটা আমার কাছে মিলে, যে বিএনপি কে সাথে আলোচনা করছিল খলিলুর রহমান সাহেব এবং বিএনপির সাথে আলোচনা করছিল, এবং সেটা পর আপনি যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতের সাথে একমত। আমার সাথে যেটা হিসাবে মিলে না সেইটা হচ্ছে যে জামায়াতে আমাদের ইসলামী এবং আমাদের অবস্থান। এনসিপি কেন এটার প্রতিবাদ করে না, কেন এটা থেকে কেন বিএনপি যা করে জামায়াত এবং এনসিপি, আমি জামাতের কথাই যেহেতু জামাতের প্রধান বিরোধী দল বা বিরোধী দলের নেতা, তার সুযোগ বেশি, সেজন্য জামাতের কথা আমি একটু বেশি করে বলবো যে কতগুলি বিষয়ে তারা একদম, আমি মনিয়াপার কাছে আসছি, সাইফ আপনাকে ধন্যবাদ, আমি কতগুলি বিষয় আমি দেখি মনিয়াপা আপনি খুবই ক্ষুরোধার জিহ্বার অধিকারী একজন, এবং অনেকে আমাকে বলতেছিলেন যে এত আপা আপা ক্যান করতেছেন খালেদ ভাই। আমি বলি যে উনি ইউনিভার্সিটিতেও আমার আপা ছিলেন, উনি আমার আপাই আছেন। তো এখন মনিয়াপা খুবই ক্ষুরোধার, মানে উনি একদম জিহ্বা দিয়ে মানে অত্যন্ত তীক্ষ্ণ বাক্য বলতে পারেন। কিন্তু আপনি আমাকে সত্যি করে বলেন তো যে এই সংসদের যারা সংসদ মানে সরকারি দল এবং বিরোধী দল, তাদের মধ্যেও আপনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির আমরার মামুরা দেখেন কিনা? আমি কিন্তু দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি একটা উদাহরণ, আমেরিকা ইসরায়েলের সমর্থনে ইরানের উপরে যে হামলা, সেইটার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান একটা উদাহরণ। আপনি যদি দেখেন যে ভারতের সাথে চুক্তিগুলি কি হয়েছে, সামনে আনা না আনা একটা উদাহরণ। সবগুলি বড় বিষয়ে খলিলুর রহমান একটা অনেক বড় উদাহরণ। আমার প্রিয় আইনমন্ত্রী যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, অধুনা আইনমন্ত্রী, সে বড় উদাহরণ। প্রেসিডেন্ট একটা বড় উদাহরণ। সব বিষয়ে একমত জামাত এবং বিএনপি। এনসিপি কিছুটা ভিন্ন মতের, তাও বোধহয় আমি জানি না মানে কতটা। মনে আপা যদি একটু বলতেন, একই রকম লাগে দুজন। দেখেন আপনি আপনার খালেদ ভাই, আমি সবচেয়ে না আমি আগে থেকেও আপনার, আমি যেমন ভক্ত ঠিক তেমনই আপনার আমি সমালোচক, এই কারণে যে আপনার প্রশ্নগুলো এত বড় হয় আর সরি উত্তরগুলো আপনি এত ছোট সরি আশা জামাত, করেন। আমি প্রশ্ন শুরু করে দিই। জামাত আর বিএনপি একই রকম ভাবে আন্তর্জাতিক সিদ্ধান্ত নেয়। জি আপা সরি। শোনেন, হ্যাঁ আপনি দেখেন একটা জিনিস, আপনি যখন আমার সিএসআরএস নিয়ে টান দেন, তখন আপনার সঙ্গে যে আমার খাতির ছিল কে বলবে আমাকে বলেন? হ্যাঁ জামাত এবং বিএনপি, হুম হুম এনসিপি, জামাত এবং বিএনপি যে ধরনের আলোচনা মহান জাতীয় সংসদে হয়েছে, আমার কাছে এটা ভালো ঠেকে নাই। কোন সম্মানিত মানুষকে আরেকজন সম্মানিত মানুষ এইভাবে কথা বলে না। দুই পক্ষ থেকে যে ধরনের কথা হয়েছে, যদি এটা ম্যাচিং গেম হয় তাহলে এই ধরনের বাজে কথা আসে না। ম্যাচিং গেমে আপনি খেয়াল করেন, আওয়ামী লীগ বনাম জাতীয় পার্টি, আপনি ওইটা ম্যাচিং গেম ছিল, এটা আমি মনে করতে পারি। কিন্তু আমাদের সাথে আপনি এনসিপি পারলে তো আমারে ধুয়ে দেয়। আপনি আমাকে বলেন, আমাকে যে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত, এটা কি কোনো পাতানো খেলা হতে পারে? আমি তো একটা নারী, আমি তো তাদের বোন, আমি তো তাদের মা, আমি তো তাদের সন্তান। তাহলে তারা যখন আমাকে এই ধরনের বাজে বুলিং করে, তখন আপনি কি করে বলতে পারেন যে এটা ম্যাচিং? আমি প্রথম উত্তরটা এটা দিলাম। আপা সাইবার বুলিং এর ক্ষেত্রে, আপা সাইবার বুলিং নিয়ে যদি আপনি কথা বলেন, আমরা তো জানি না এই বুলিং গুলি কে করে, আমরা তো এটা জানি না। আপনি তো এই দায়টা, আপনি তো জামায়াতের আমিরকেও বুলিড হইতে দেখেন প্রতিনিয়ত, তাই না? দেখি এটা মাঝে মধ্যে হঠাৎ, সেটা কিন্তু খুব কম। কিন্তু এই বুলিং পালে কে আপনি জানেন? এই বট বাহিনী কাদের এটা আপনি জানেন? এটা আমি এনসিপির বট বাহিনী আমি বলবো না, তারা কিছু আছে, কিন্তু এরকম না। আপনি কে পালে? আপনি তাদের সঙ্গে আপনি যখন আমাদেরকে মিলাচ্ছেন, যে দলের বিএনপির, আমি একজন নারী কর্মীর প্রতি বিএনপির সিম্পেথি থাকবে,
সমর্থন থাকবে, এটা স্বাভাবিক। হুম। তার নারীকে যখন গালাগালি করছে, বুলিং করছে, সে বিএনপি ধৈর্য ধরে চুপ করে বসে আছে। আচ্ছা, আমি ওটা বাদ দিলাম। আমাদের সন্তান হলো জাইমা, জাইমাকে নিয়ে যখন কথা বলে, যে কিনা এখনো রাজনীতির মধ্যে ওইভাবে যায় নাই, একটা শিশু সুলভ চেহারা নিয়ে ও বিভিন্ন প্রোগ্রামগুলোতে যায়। আমি আসলে এই যে আপনি আমাকে নিন্দা করবেন, কিন্তু আমি জামায়াতে ইসলামের আমিরকে, সংসদের বিরোধী দলের নেতাকে সংসদে দাঁড়িয়ে এইটার প্রতিবাদ করতে দেখেছি। তিনি বলেছেন যে এইটার বিচার হইতে হবে, তদন্ত করে খুঁজা বাইর করে এটা বিচার করতে হবে। আপনি তো ওর দল, উনার দলকে আর আপনি দায়ী করতে পারেন না। আমি হয়তো উনি জানেন না, আমি ওনাকে ওটা বলছি না। আমি এটাও বলতে চাই যে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না, এই কথাগুলো কিন্তু আসতো না যদি এইভাবে যদি আলোচনা। ইস আপা, আপনার কানেকশন আমি মনে আপার কানেকশনটা যেহেতু আবার ডিসক্লোজ হয়ে গেছে, আমি আরেকটা প্রসঙ্গে একটু আসি। জনাব সাইদ মুস্তাফিজ, আপনি জানেন যে আমরা ইদানিং দেখছি যে এনসিপি প্রতি সপ্তাহে এনসিপি যোগদান অনুষ্ঠান করছে, মানে বিভিন্ন দল থেকে, মত থেকে যারা এনসিপিতে আসছে তাদেরকে আপনারা স্বাগত জানাচ্ছে। এটাকে আমি আপনাদের দলের একটা অগ্রগতি লক্ষণ হিসেবে মানি। কিন্তু আপনাদের কি কোনো এরকম কোনো প্রক্রিয়া বা সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে কেউ আপনাদেরকে যেটাকে বলে স্যাবোটাজ করবে না বা গুপ্ত থেকে আপনাদের এগেনস্টে কাজ করবে না, এরকম কি কোনো সুযোগ আছে এটা মাপার বা ভেবে দেখার? জি, আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে। আমাদের প্রত্যেকটা বিভাগের জন্য সাংগঠনিক সম্পাদক আছে, এবং আমাদের যেই নতুন করে মানুষজন যুক্ত হচ্ছেন সেজন্য একটা স্ক্রুটিনি কমিটি আছে, যারা আসলে মূলত এটি দেখভাল করেন বা তাদের আলোকে আসলে নতুন সদস্যরা যুক্ত হন। এবং সেন্ট্রাল কমিটির ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেখানে সম্ভবত 7 জন আমাদের সদস্য রয়েছেন, যাদের মধ্য দিয়ে যারা আসলে বিভিন্ন রকম স্ক্রুটিনি করে আসলে বিভিন্ন সদস্যকে বিভিন্ন পর্যায়ে যুক্ত করবেন। আমি এবং কেন সেক্ষেত্রে আসলে অনেকগুলো জায়গা বাছাই করণ করা হচ্ছে। সেক্ষেত্রে ধরেন যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা কি, দীর্ঘদিন ধরে তারা কি রাজনীতির সাথে যুক্ত ছিল, বা বর্তমানে তাদের কি অবস্থান আছে, এরকম অনেকগুলো বিশেষ বা ক্রাইটেরিয়া মানে সেগমেন্ট গুলো দেখে আসলে তাদেরকে আমাদের দলে যুক্ত করার ক্ষেত্রে তাদেরকে আমরা যুক্ত করি। আমি আপনাকে এই প্রশ্নটা কেন করলাম, যে আমরা দেখেছি যে বিএনপি থেকে যিনি বিদ্রোহী ছিলেন ইসাক সরকার, সেই ইসাক সরকারের কিন্তু আপনারা অনেক সমালোচনা করেছেন, কিন্তু দ্য মোমেন্ট উনি আপনাদের দলে যোগ দিল উনি ভালো হয়ে গেলেন। সেরকম করে আপনাদের সাথে যাদের, মানে যারা আপনাদের সঙ্গে বিদ্রোহ করে একরকম, এবং বিভিন্নভাবে আপনি জানেন যে অফলাইনে অনলাইনে আপনাদের সম্পর্কে অনেক কথা বলা, ইসাক সরকারের ব্যাপারে কি আমরা আমাদের কোন সেন্ট্রাল বডির লোকজন বা আমরা কেউ সমালোচনা করেছি? দেখেন, সেন্ট্রাল বডিতে আপনারা যে 5-6 জন 7 জন কথা বলেন, তারা হয়তো কথা বলার সময় অনেক আর্টিকুলেট থাকেন, কিন্তু ইসাক সরকার যখন বিএনপিতে ছিলেন তখন আপনাদের যে পলিট ব্যুরোটা বা যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তারাও কিন্তু বারবার ওনাকে ইঙ্গিত করে বলছেন যে তিনি এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু দ্য মোমেন্ট উনি বিএনপিতে মানে বিএনপি থেকে বেরিয়ে এসে আপনাদের সঙ্গে যুক্ত হলেন, উনি ভালো হয়ে গেলেন। সেরকমভাবে বিদ্রোহী গোষ্ঠী আপ বাংলাদেশও আপনাদের চোখে ভালো হলো। আপনারা এইটাও বলতেছেন যে ছাত্রলীগ থেকে আসলে, আওয়ামী লীগ থেকে আসলো, আপনারা এটা মেজার করবেন কেমনে? না দেখেন না, ইসাক সরকারের ব্যাপারে বা এরকম আপ বাংলাদেশ ব্যাপারে যেটা বললেন, সেটা আমার মনে হয় যে এখানে হয়তো কিছু মিস ইনফরমেশনের জায়গা আছে। আমাদের সাংগঠনিক জায়গা থেকে বা দলীয় জায়গা থেকে এখন বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা তো বিপক্ষ দলের অনেক রকম ভাবে সমালোচনা করতেই পারে, কিন্তু আসলে আমার মনে হয় যে দায়িত্বশীল যারা আছেন তারা আসলে যদি এগুলো নিয়ে কমেন্ট করেন, আমার মনে হয় সেটা যদি স্টেটমেন্ট আকারে ধরা হয়, সেটা আমার মনে হয় যে বেশি বেটার হবে। এবং আপ বাংলাদেশ যেটা বললেন, তারা আমাদের সাথে একটা সময় পার্ট ছিল, তারা আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন। পরবর্তীতে তারা নিজেরাই একটা প্ল্যাটফর্ম খোলে, কিন্তু তারা মনে করেছে যে আসলে সামগ্রিক জায়গা থেকে এনসিপির সাথে যুক্ত হবেন, এবং আমরা সেই প্রক্রিয়াতেই যুক্ত করেছি, যে প্রক্রিয়াটা আসলে আমাদের সার্চ কমিটির ইন্টারনাল একটা সেগমেন্ট অনুযায়ী করা হচ্ছে। তো সেই সবকিছু মানে কোন কোন ক্রাইটেরিয়াতে সবকিছু ডিসক্লোজ করা আমার পক্ষে আসলে উচিত হবে না, কারণ এখানে সার্চ কমিটির একটা আলাদা ব্যাপার থাকে। আপনারা সার্চ কমিটিও করছেন, ধন্যবাদ। আমি একটু মনে আপনাকে জানতে চাইবো যে মনে আপনি
অনুষ্ঠানে আসবেন জেনে আমাদের দর্শক অনেক মন্তব্য করেছেন, অনেক প্রশ্ন করেছেন। সবচেয়ে কমন প্রশ্নটা আপনাকে করছি, যে সেটি হচ্ছে যে আপনি এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দেন। আপনি নাকি চাঁদাবাজির পক্ষে কথা বলেছেন কোনো এক টক শোতে, সেখানে আপনি জাকাতের বিরুদ্ধে বলেছেন। এই নিয়ে আপনার যদি একটু ব্যাখ্যা দিতেন। আপনি জাকাত, আমি এটা জি অনেক ধন্যবাদ আপনাকে এই জি প্রশ্ন করার জন্য। আমাকে যিনি আমার সাথে ছিলেন সেদিন, উনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি হাওয়া ভবন, বিএনপি চাঁদাবাজ যা বলে আপনি জানেন। হুম হুম এইসব বলতে বলতে একটা পর্যায়ে আমি বলেছি যে চাঁদাবাজের তো একটা শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি যখন একটা মানুষ কমপ্লিট করে তখন কিন্তু তার ওই জায়গা থেকে সে কিউর হয় যখন শাস্তিটা কমপ্লিট করে। বাট আপনারা যারা গরিবের, জাকাতটা গরিবের জন্য, আপনারা যারা A to Z আপনাদের দলে জাকাতটা নেন, জাকাতে নিয়ে আপনারা চলেন, একটা বেতনের 5% বা ব্যবসার 5% পার মান্থ আপনারা নেন, সেটাকে কি বলে? আপনাকে কে জাকাত বলছে তো যে ওটা গরিবদের জাকাতের জন্য। টাকা? বেতনের জাকাত 5% তো জাকাতের টাকা, এটা ধনীদের কে জন্য বলছে? না। বেতনের 5% হ্যাঁ, জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি, আমি না এটা আপা, এটা আপনি শুনেছি, ভুল তাদের জানেন আপা। মুখে বলেছি। আপা আপনি এটা ভুল জানেন, তাদের মনে হয় এটা আপনি আবার আমি চেক করে দেখেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়ে চলে, তাদের তো নিজের ইনকামের পৃথিবীতে টাকা দিয়ে তাদের পৃথিবীতে দল বহু চালায়। পার্টি এমনি চলে। আমরা যেমন আপনার আমাদের ইনকামের আপা, টাকা আমি একটা দিয়ে, কথা বলি আপা, আমি একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকায় চলা কিন্তু এটা আলাদা জাকাতের জিনিস। টাকা কি আপা? এটা কি খালেদ সত্যি ভাই, কথা? আপনি 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 যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ, হ্যাঁ পার ইয়ার, হ্যাঁ আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত পার্সেন্ট জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে আমি অমুককে এত টাকা দিয়ে দিলাম। হুম আপনি কিন্তু, আমরা কিন্তু এটাই করি, এটাই নিয়ম। তো এই জায়গা থেকে আমি ওই কথাটা বলেছি, যারা জাকাতের উপরে চলে কিন্তু তাদের, আপনি বলেন যার দুইটা হাত আছে, পা আছে, একটা 4 চাকার গাড়ি চালায়, একটা ভালো ফ্ল্যাটে থাকে, তার কি জাকাত তার জন্য কি প্রযোজ্য? অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু A to Z ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আপা আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধ হয় 2.5%। না, জাকাত তো 2.5%। 2.5%, সুতরাং এটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হইলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে। আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই জামায়াতরে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নেই, কত টাকা আমরা কত কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে প্রত্যেকের, আমাদের যেমন যে। কিন্তু আপনি কি এটা বলতে, আমার মনে হয় যে আপা আপনার এই বলাটারে, আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনার বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকায় বা জাকাতের টাকায় হয়তো চলার না, কারণ যদি জাকাতের টাকায় না চলে তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। তারা যদি, যাদের উপর জাকাত বর্তায় না, যাদের উপর জাকাত প্রযোজ্য না, তারা যদি জাকাত খায়, তখন আমি এটা বলবো এটা জাকাত না, আসলে জাকাত না, সত্যি সত্যি জাকাত না। যদি জাকাত না হয় তাহলে তো আমি আপনাদের বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার ছিল না, বাংলাদেশ ওইখান দিয়ে না যান তাহলে তো আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফুসকা পড়বে। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করব, আমি কিন্তু এটার জন্য ক্লিয়ার করব, আমি কিন্তু গালাগালি করব না। যেভাবে গালাগালি করছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জাকাতের বিরুদ্ধে কথা বলি না। আমি বলেছি জাকাত যার জন্য প্রযোজ্য নয়, তারা যদি জাকাত ব্যবহার করে সেটা অপরাধ। যে অপরাধটা আপনার রাষ্ট্রীয়ভাবে বলা নাই যে এটার জন্য কোনো শাস্তি আছে, যে অপরাধটা ইসলামেও বলা নাই, ইসলামে বলা আছে এটা নিতে পারবে না, ধনীর জন্য আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন, তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না পায়, এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাত মনে করে দিচ্ছে না। যদি জাকাতের টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল ট্রুথ, না আপা, আপনি যখন প্রমাণ করে দিচ্ছে তারা নেয় না।
আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কতজন আছেন, কত লোক? বলছে যে এনলিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন? তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। ভালো না? খুব ভালো যারা সিস্টেম ব্যবসা তো, করে খুব ভালো তারাও সিস্টেম, একটা লাভ ধরে। আমি কিন্তু খুব তাদের ভালো কাছ সিস্টেম, থেকে কথাটা খুব ভালো নিয়েছি। সিস্টেম কিন্তু। এবং যারা ব্যবসা করে তারাও প্রতি মাসে, জাকাত কিন্তু মাসের না, এটা বছরের। তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ডের না, 5% টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, কত কিন্তু টাকা? আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এইখানের সবাই চলে, এইখানের জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? বিএনপিকে টাকা দেয় তারা না? কি করে? না, তারা কি করে আমি সেটা বলি। বিএনপির তাদের কোনো মাসোহারা নাই, কোনো মাসোহারা নাই। বিএনপি কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, তার এলাকার হয়, বিএনপি কেউ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে বিএনপির একজন নেতা হয়তো বলে দেয় ও বিপদগ্রস্ত, ওর বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে, পারলে কিছু দিও। কিংবা কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, পারলে আমি, সেটা তো কোনো অডিট নাই, সেটার তো কোনো সিস্টেম নাই, তাই না? সেটা তো কোনো অডিট নাই, সিস্টেম না, সেটার সিস্টেম নাই। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না। আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। না, আমি সেই কথাই বলছি। আচ্ছা আপা, বাদ দেই। আমার কাছে মনে হয় যে আপনি চাঁদা, জাকাত, এটা নিয়ে আপনার যে অবস্থান, সেই অবস্থান মানে আমরা নিশ্চয়ই আরো স্বচ্ছতা এবং জবাবদিহি দেখতে পাবো। আমি একটু জনাব সাইদ মুস্তাফিজের কাছে যেতে চাই। জনাব সাইদ মুস্তাফিজ, স্থানীয় সরকার নির্বাচনের সামনে রেখে এনসিপি সম্ভাব্য মেয়র প্রার্থী দিয়েছে বেশ কিছু সিটি কর্পোরেশনে। আজকের প্রথম আলোর একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতও একক প্রার্থী নিয়ে এগুতে চাচ্ছে। আপনার কাছে মনে হয় যে বিশেষ করে সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াত আর এনসিপির পদ কি আলাদা হয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়, মানে এটা কি একটা, নাকি যেহেতু আপনারা একটা নির্বাচনী জোট করেছিলেন জাতীয় সংসদের জন্য, সেইটার মানে আলাদা হয়ে যাওয়াটাই ঠিক? আমি তো যেটা মনে করি যে এখানে মানে আমাদের যে জোটের জায়গাটা ছিল সেটা তো মূলত জাতীয় নির্বাচন কেন্দ্রিক ছিল, এবং এখন স্থানীয় সরকারের জন্য আমাদের প্রত্যেকটা দলেরই আসলে আমার মনে করি যে স্বতন্ত্র ভাবে আসলে নিজেদের সক্ষমতা অনুযায়ী গোছানো দরকার। তো সেই অনুযায়ী আসলে এনসিপি তাদের মতো করে প্রত্যেকটা মানে জায়গায় আসলে লোকবল যেখানে যেরকম আছে, সেখানে মেয়র থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের লোকজনকে আসলে আমরা সেখানে সমর্থন দিচ্ছি, বা আমাদের সেই জায়গাটা আসলে ঘোষণা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জোটের অন্যান্য যেসব দলরা যারা আছেন তারাও করছে। এটা আসলে এখনো এই সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাইনি যে আসলে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের কোনো জোট থাকছে কিনা, এটা সামনের দিন আসলে জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা আমাদের সিদ্ধান্ত যে আমরা এককভাবেই আসলে স্থানীয় সরকার নির্বাচন করতে চাই। এককভাবে স্থানীয় সরকার করতে চান। আমার একটা জিনিস জানার কৌতূহল, যেহেতু আপনি দলের খুব সিনিয়র লিডার, এইটা নিয়ে কি আপনাদের যে জোট সঙ্গী 11 দল, অর্থাৎ জামায়াত ইসলামী সহ অন্য বাকিদের, এদের সাথে কি এটা আলোচনা হয়েছে? আপনারা একক দল করতে চান, 11 দলের অন্য জোট সঙ্গীরাও আলাদা দল করতে চায় কিনা, এবং সেইটা ক্ষেত্রে তো আপনারা যেহেতু প্রতিদ্বন্দ্বী হবেন একে অপরের, সেই ক্ষেত্রে আপনাদের জোটের এখনো অফিসিয়ালি যে নীতি নির্ধারণী যে বৈঠক সেটা এখনো হয়নি আমাদের এই বিষয়ে। যেটা আনঅফিসিয়াল হয়েছে সেক্ষেত্রে আসলে দুই দলে বা অন্যান্য দলগুলো সবাই মনে করছে যে এটা এককভাবে হওয়াটা সবাই চাচ্ছে আর কি। এককভাবে হওয়াটা সবাই চাচ্ছেন। মনিয়াপা, আমরা আপনি জানেন যে পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটা চলছে। আবার আনন্দবাজার একটা প্রতিবেদন করেছে যেটা হচ্ছে তিস্তা প্রকল্পে বাংলাদেশের চীনের সাথে সম্পৃক্ততা নিয়ে ভারত চিন্তায় পড়ে গেছে। আপনি এই দুটি বক্তব্যকে সাথে রেখে একটু কি বলবেন যে এটা সরকার নতুন ক্ষমতা আসার পরে একটু খুব দ্রুত এত বড় বড়, দেখেন এটা তো পাইপলাইনে ছিল, এমন না যে নতুন। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ছিল যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা হচ্ছিল। আমি এখানে বলতে চাই যে আমার দেশে পানি নাই, আমার দেশ খাখা করছে, মরুভূমি, সেখানে একদম ডিপ টিউবওয়েলের পানি তোলা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমাদের কৃষি কাজে ব্যাঘাত ঘটছে। 7 দিনের জন্য আমাদের পাশের দেশ 7 দিনের জন্য টেস্ট করতে গিয়ে ফারাক্কা
আজকে 55 বছর তারা আমাদেরকে ছেড়ে দেয় নাই। তো সেইখানে আমার দেশের জীবন জীবিকার ব্যাপার, সেই জীবনের প্রয়োজনে সেই দেশের মানুষ যদি বিকল্প কোনো ব্যবস্থা করে, সেই বিকল্প ব্যবস্থা আমরা আন্তর্জাতিক পর্যায়ে অনেকবার আমরা কমপ্লেইন করেছি, তারপরেও আমাদের পাশের দেশ, আমরা বন্ধু মনে করি যাদের, তারা আমাদের কথায় কর্ণপাত করে নাই। তাহলে আমাদের তো বাঁচতে হবে, যে মানুষটা মুমূর্ষু তার জন্য অনেক কিছুই হালাল। তো সেই জায়গায় আমার বাঁচার জন্য আমাকে এই ব্যবস্থা হয়তো করতে হতে পারে। তো করতে হওয়ার আগে তো আলোচনা করতে হয়, তো সেই আলোচনাই হয়তো চলছে। শহীদুদ্দিন চৌধুরী এই ব্যাপারেই তো কথা বলেছেন। এটা বাংলাদেশের মানুষের যদি উন্নয়ন হয়, তাহলে বাংলাদেশ বাঁচলে, বাংলাদেশের মানুষ বাঁচলে এই দেশ উন্নতির দিকে যাবে। সেটা কে না চায়? আপনি চান না? আমি চাই না? এখানে আমার সহ আলোচক চান না? এই জায়গাটায় আমরা মনে করি যে উনি যেটা করছেন, উনি ভারতের যদি এত কষ্ট হয় আমাদের জন্য, তাহলে আমাদের ফারাক্কাটা ছেড়ে দিক, আমাদের তো এসবে প্ল্যান করার দরকার পড়ে না। আমাদের কিন্তু বিএনপির নিশ্চয়ই একটা প্ল্যান আছে, এটা কি করবে, তাই না? জি, এই প্ল্যানটা কি আগে থেকে আছে, আপনাদের সাথে আলোচনা করে আছে? আমরা কি জানতে পারবো যে প্ল্যানটা কি আসলে ভারতের সাথে, গঙ্গা পদ্মার সাথে কি প্ল্যান আছে এখনো তো আমরা জানি না, কারণ বিএনপি তো যদি থেকে থাকে বলে নাই। আমি কিভাবে আন্দাজে বলবো বলেন? আচ্ছা, আমরা জুলাই সনদের জায়গায় আমি প্রশ্নটা আগে করে রাখি আপা, প্রশ্নটা করে আমি একটু সাইফের কাছে যাই, যে আপনারা জুলাই সনদের কেন বাস্তবায়ন করবেন না, এই প্রসঙ্গে দুইটা কথা বলছেন, যে দুইটা কথা খুব পরিধানযোগ্য। জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা এই সময় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ছিল, সেই জন্য এটা আমরা করছি। আমরা আসলে এটা দিয়ে আপনারা আসলে কি বুঝতে চাচ্ছেন, যে আপনাকে আসলে কে ব্ল্যাকমেল করছে? আর এর পরিবর্তে আপনারা যে 31 দফা দেখান, সেই 31 দফার 20 নম্বর দফায় ছিল যে বিএনপি সরকার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি পদে কোনো প্রশ্রক বসাবে না। এখন ঘটনা হয়েছে যে, উত্তরটা আপনি দিবেন, প্রশ্নটা আর আমি লম্বা করতে চাই না, আমি একটু শুনতে চাই যে বিএনপি জুলাই সনদ মানবে না, এখন তো 31 দফাও মানবে না, মানে কি যে মানবে সেটাও যদি আমাদের একটু বলেন। জনাব সাইফুল সাফিজ, আপনার কাছে একটু আসছি। সীমান্ত হত্যার ঘটনায় আমরা সবাই শোকার্ত, এই শোক আমাদের চলছে প্রায়, মানে কি বলবো, মানে আমাদের স্বাধীনতার বা পর থেকেই সেটা চলছে। কিন্তু আপনাদের একজন সিনিয়র নেতা বলেছেন যে সীমান্তে খাল খনন করবেন, কিন্তু এই সীমান্তে খাল খনন থেকে আমাদের প্রাপ্তি আসলে কি হবে? তিনি বলেছেন যে আমরা এখানে খাল খনন করব যাতে খন্দকের যুদ্ধের মতো যাতে কেউ এপার ওপারে মাদক পাচার না করতে পারে। এটা আপনাদের বক্তব্য কিনা? সীমান্তের লোকদের এটাতে আসলে কি উপকার হবে? আপনি যার কথা বলছেন, আমার মনে হয় যে উনি সেখানে বেশ কিছু পলিটিক্যাল রেটরিক হিসেবে আমার মনে হয় যে কথাগুলো বলেছে। দলীয় অবস্থানের জায়গা, দলীয় বক্তব্য দলীয় আকারেই পেশ করা হবে। ওনার বক্তব্য যে এটা ছিল, আমার মনে হয় যে যেই প্রতিবাদ বা যে আসলে আমাদের মধ্যে কষ্টটা ছিল বা আছে, আপনি জানেন না যে আজকেও লালমনিরহাটে আমাদের একজন বাংলাদেশি কে বিএসএফ তারা গুলি করা, মেরে ফেলা হয়েছে। তো প্রতিদিন আসলে আমরা দেখতে পাচ্ছি, এই কয়েকদিন আগে দুজন মারা গেলেন, আজকেও মারা গেলেন, এবং এই সংখ্যাটা থামছে না। এবং সবচেয়ে মানে সংকটময় এবং দুঃখজনক বিষয় যে একটা নির্বাচিত সরকার বিএনপির জায়গা থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, বা দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেখতে পাইনি। তো এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে এই 17 বছর, বা আপনি যেটা উল্লেখ করলেন যে স্বাধীনতার পর থেকে যে সীমান্তে যে হত্যাগুলো হয়ে আসছে, সেক্ষেত্রে বাংলাদেশের যে একটা নীরব ভূমিকা, বা বাংলাদেশের আসলে কূটনৈতিক জায়গা থেকে এই বিষয়টা কোনোভাবেই তারা ডিল করতে পারে না, সেটারই এখন একটা আমার মনে হয় যে এই খলিলুর রহমান সাহেবদের নতুন আর একটা যুগ তৈরি হয়েছে, যারা আসলে আবার ভারতের তাবেদারি বা ভারতের সাথে আসলে আমরা যেটা মানে বলি যে আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত, মানে রাষ্ট্র টু রাষ্ট্র বা ম্যান টু ম্যান। তো সেই জায়গা না হয়ে বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আবার হয়তো মানে বিহাইন্ড দ্য ডোর কোন রকম চুক্তি, বা বিহাইন্ড দ্য ডোর কোন রকম তাদের মধ্যে হয়তো বা একটা 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 মানে সমঝোতার ফলেই হয়তো বা এখন বিএনপির এই নতজানু পররাষ্ট্র নীতি আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এবং সেই তারই পরিপ্রেক্ষিতে আমাদের যিনি নেতা এখানে গিয়েছেন, সেখানে সম্ভবত উনি বলেছেন যে সালাউদ্দিন সাহেবের কিছু পড়ে থাকা উচিত, বা এরকম কিছু রেটরিক ইউজ করেছেন, যেটা আসলে আমি মনে করি যে বাংলাদেশের আপামর যদি সাধারণ জনগণের কথা বলেন, তাদের ভেতরকার কথা বা আক্ষেপ এরকমটাই। জনাব সাইফ মুসাফিজ, মানে ছোট্ট করে যদি একটু বলেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আপনি কি ভারতের এই সীমান্তে মানুষ হত্যা করার ক্ষেত্রে আপনি বড় কোনো দেখেছেন, প্রতিবাদের জায়গা দেখেছেন? ডেফিনেটলি আমরাই করেছিলাম। আমরা চাঁপাইনবাবগঞ্জে এরকম, আপনারা তো সরকার না, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছিল কিনা? তারা তো মানে সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল, এবং সীমান্ত হত্যা নিয়ে মানে
প্রতিবাদ জানানো কিন্তু আওয়ামী লীগ সরকারও আপনার মনে না, আছে যে আপনি তো এজেন্ডার মধ্যেও রেখেছিল যে ডক্টর ইউনূস হ্যাঁ সরকার তো কোনো নির্বাচিত সরকার না। এটা আমাদের সাংবাদিক বন্ধুরা বা আমাদের যারা বিএনপি বলেন সবাই আমরা কিন্তু বারবার বলে আসছি। তো একটা নির্বাচিত সরকারের যেরকম একটা পাওয়ারের জায়গা থাকে বা যেরকম ভাবে তারা ডিসিশন মেকিং এর জায়গাটা নিতে পারে, সেটা কিন্তু বারবার আমরা বলেছি যে দ্রুত নির্বাচন দেন, কারণ এই সরকারের সেই সীমাবদ্ধতার জায়গাটা আছে। তো ওকে। সেক্ষেত্রে তো আমি তার সাথে ওই রকম করে আসলে তুলনা করতে চাই না, বরঞ্চ আমি মনে করি যে বর্তমানে যে আমি তুলনার জায়গায় জানতেই সরকার চাইতেছিলাম আছে। না, আমি আসলে জানতে চাইতেছিলাম জি। যে ওই সরকারের সময়ের অবস্থানটা কি ছিল। রাজনৈতিক সরকার না বলেই তার কাউকে তুষ্ট করার ছিল না, উনি তার মতো স্বাধীন অবস্থান নিতে পারতেন। হাওয়েভার আমি একটু মনিয়াপার কাছে যেতে চাই যে মনিয়াপা, আমরা জুলাই সনদ মানার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আপনারা এটা নির্বাচনকে সামনে রেখে আপনারা মনে করতেছেন যে নির্বাচনটা খারাপ হবে বা পিছিয়ে যাবে, সেই জন্য আপনারা এটা করছেন। কিন্তু আপনারা এখন 31 দফা মানেন কি মানেন না সেইটা আপনি আমাদেরকে একটু বলবেন, যেহেতু আপনারা প্রশক বসাচ্ছেন স্থানীয় সরকার পরিষদের মধ্যে। আমি একটা দর্শকের মন্তব্য বলি, নাহিদ ভুঁইয়া উনি বলতেছেন যে খালেদ ভাই, আমেরিকার সাথে চুক্তির বিষয়ে আপনার যে কৌতূহল সেটা সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন আকবর হোসেন। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। মনিয়াপারও ভালো একটা উত্তর আছে, আপনি সেটাও শুনতে পারেন চাইলে। মনিয়াপা সেটা নিয়ে আসলে কি বলবেন আমি জানি না। জনাব আকবর হোসেন আমাদের অনুষ্ঠানে এসে বলেছেন সবচেয়ে ভালো উত্তর কিনা আমি জানি না, তিনি বলেছেন যে তিনি বিএনপি, জামায়াত এবং এনসিপির কার্যক্রমে অবস্থানে কোনো আলাদা কোনো কিছু দেখেন না, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের থেকেও এটা আলাদা কোনো কিছু না। আমার এরকমই মনে আছে, আর চেয়ে ভালো উত্তর কি জানি না আমি। মনে আপনার যদি একটু বলেন। জি দর্শক বলতেই পারেন জি এটা। জি এটা দর্শক যার যার ব্যক্তিগত অভিমত, জি ইচ্ছা এবং যার যার দর্শন দিয়ে উনি বলতে পারেন। এটা নিয়ে আমি ওনাকে কিছু বলতে চাই না। আমি শুধু এই কথাটা বলতে চাই যে একটা আপনি যেটা আলোচনা করেছেন যে আহ, আমরা প্রশাসন কিভাবে বসিয়েছি আমাদের 31 দফার থেকে বাইরে গিয়ে। আপনি জানেন যে খুব তাড়াতাড়ি ইলেকশনের ডেট প্রায় পড়ে যাচ্ছে, ঈদের পরে থেকে এটা ফাইনালাইজ হবে, ইলেকশন হয়ে যাবে। প্রশাসন যেটা নিয়ে কথা হচ্ছে, এটা হতো না যদি ইন্ট্রিম সরকারের সময় আপনার মনে আছে যে ইশরাক ইশরাক যখন রায় পেল আদালতে, এবং ইশরাকের মতোই আরেকজন সাদাত চট্টগ্রামে কিন্তু প্রশাসন এখনো চালাচ্ছে, তাকে নিয়ে কোনো কথা বলে নাই এনসিপি সহ অন্যরা। কিন্তু ইশরাককে যখন রায় পেল, গ্যাজেট হয়ে গেল, গ্যাজেট হওয়ার পরে এনসিপি সহ অন্যরা আপনার ইসির কার্যালয় ঘেরাও করলো, ইসির পদত্যাগ চাইলো। ইশরাককে কোনোভাবেই, তখনকার এলজিআরডি উপদেষ্টা কোনোভাবে ইশরাককে দিবে না। এই যে না দেওয়াটা, এই যে এটা যদি ওই দিন যদি সুরাহা হতো, তাহলে কিন্তু বিএনপি এই কাজটা করতো না। বিএনপি তখন বুঝে গেল যে এই আমাদের যারা এই মুহূর্তের বিপক্ষের লোক, তারা আর যাই হোক না কেন আমাদের কখনোই সাধারণভাবে নিরপেক্ষ একটা উদাহরণ, সারা বাংলাদেশের সবগুলি সিটি কর্পোরেশন আপনারা জেলা প্রশাসক বসাইছেন চট্টগ্রামে, যেটা আপনাদের লোক আগে থেকে আসে সেই রকম দুই একটা ছাড়া। আমি এটাই বলছি যে ওখান থেকে আপনি যাদেরকে আমরা দিব, যেটা ধরেন উত্তরে প্রশাসনের নামে যখন যে ছেলেটাকে বসানো হলো, সে যে অন্যায় অপকর্ম করলো, সেটার জন্য কিন্তু সরকারের দায় ছিল। সেই জায়গায় যদি বিএনপি সময় আরেকজনকে দেয়, আমি খালেদ ভাই আবারও বলছি, বিএনপি সময় যদি আপনার অনুসারী একজনকে দেয় সিটি কর্পোরেশনে, তার অন্যায় কর্মকাণ্ডের জন্য বিএনপি দায় থাকবে। বিএনপিকে একটা শ্রেণী মানে পচানোর জন্য যার পণ্যায় চেষ্টা করছে, সেখানে তো বিএনপি এই মুহূর্তে নিজের হাতের মানুষ ছাড়া কাউকে দিতে পারে না, যেহেতু খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, খুব তাড়াতাড়ি। আমি বলছি জি খুব তাড়াতাড়ি। ওই নির্বাচনে কি প্রশাসকরা অংশগ্রহণ করবেন? এটা আমি জানি না, এই নিয়ে কোনো কথা হয় না, আমি শুনি নাই। আপনার কাছে ন্যায্য মনে হয় কিনা প্রশাসকের অংশগ্রহণ করা? প্রশাসকরা মনে হয় না ইলেকশন করবেন, আমার মনে হয় না। এটা একটা আপৎকালীন হিসেবে বিএনপি সরকার দিয়েছে। মনে না হলে তো ভালো। মানে আপনি কি বুঝতেছেন যে করবে কি করবে না? আমি যতটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি, আমার মনে হয় না। উনি কি বলেছিলেন খালেদ ভাই, উনি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হবেন, তখনই উনি বলেছিলেন যে আমাকে যারা ভোট দিয়েছে, আমাকে যারা ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেও যান নাই, আমি সবার প্রধানমন্ত্রী। তো একজন মানুষ যখন দলের ঊর্ধ্বে উঠে এই কথাটা বলতে পারে, এবং উনি যেখানে যে কাজ করে, যেটাকে ধরে আপনার একজন দর্শক বলেছেন যে এটা একটা পাতানো গেম, এটা হতে পারে এমন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা জানাজায় যান, উনি ওনার জন্য একটা বিরোধী দলের নেতাকে সম্মান করে ওনার পাশের জায়গাটা রাখেন। এটা যদি
এটা যদি আপনার খারাপ দৃষ্টিতে কেউ নেয়, না না, আমার এটা কিছু খুব ভালো, বলার নেই। এটা খুব ভালো, কিন্তু সবার প্রধানমন্ত্রী এবং সবগুলি, উনি যখন সবার উনি সবার যখন তেল সবার নিয়ে সবার সংকট, প্রধানমন্ত্রী সবগুলো সিটি কর্পোরেশনে তার লোকই বসাইলেন, বিসিবিতে তার মন্ত্রিসভার 3-4 জন লোকই বসালেন, কিরকম সবার প্রধানমন্ত্রী হইলেন উনি? আমি আমি বলি খালেদ ভাই, আবারও বলছি, এটা খুব সেনসিটিভ জায়গা। হুম অথচ আপনি দেখেন, তেল নিয়ে যখন সমস্যা হলো, জাতীয় ঐক্য দরকার পড়লো, হুম তখন মাননীয় প্রধানমন্ত্রী 2/3 মেজরিটির বেশি পাওয়ার পরেও জামাতকে, বিরোধী দলকে আপনার অর্ধেক অর্ধেক 5 জন 5 জন করে সদস্য ঘোষণা দিলেন হুম যে এটা জাতীয় সংকট, সেটা করলেন। কিন্তু এই জায়গাটা আপনি যেটা বলছেন, এটা এইখানে যদি একটু এদিক ওদিক গরমিল হয়, তাহলে কিন্তু আপনার দলকে অনেক দূর পর্যন্ত নেগেটিভ জায়গায় নিয়ে যাবে। ওকে। সেই জায়গায়, এই আগুনের জায়গাটায় হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করতে বাধ্য হয়েছেন, এবং আমার বিশ্বাস হয়তো তাদেরকে মনোনয়ন নাও দিতে পারেন, না দেওয়ার সম্ভাবনা আছে। আমি জনাব সাইদ মুস্তাফিজ আপনার কাছে আসি, যে আহ, এই যে প্রসঙ্গটা মনিয়াপা ধরলেন সেটা নিয়ে যদি আপনি একটা মন্তব্য করতেন, যে এটা খুবই দৃষ্টিকটুভাবে শুধু স্থানীয় সরকার যিনি ছিলেন এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি চান নাই বলে আসলে জনাব ইশরাক এটা পড়তে পারেন, এবং আপনারা সবাই সেটাতে সায় দিয়েছিলেন, ইসি ঘেরাও করেছিলেন, এবং না, সেটা সম্পর্কে আমি এটার সেইটার সাথে থেকে দ্বিমত আসলে পোষণ করছি, কারণ জি এটার তো সময়সীমাই পার হয়ে গিয়েছিল এবং এখানে অনেকগুলো ডিবেট আছে। এবং আমরা তো বারবার ওনারা যে কথা বলে যে আসলে নির্বাচনের মাধ্যমে এই জায়গাগুলোতে তারা যেতে চায়, এবং আপা যে কথাগুলো বললেন সেটার সাথে আমি সম্মানের সাথে দ্বিমত করতে চাই। স্পেশালি তারেক রহমান সাহেবের কথা যে বললেন যে ওনার কথাগুলো আসলে স্টেটমেন্ট গুলো সেগুলো যেভাবে তিনি ফুলফিল করছেন বা রাখছেন, আমি একটাও মনে করি না যে সেটা আসলে সত্য। মানে উনি বরঞ্চ আমার মনে হয় যে জাতির সাথে একরকম প্রতারণা করছেন। তার যেই কথাগুলো তিনি বলেন তার সামনেই সেগুলো ভায়োলেট করা হয়, সেটা আসলে তিনি দেখেও কি দেখেন না, বা আসলে তিনি হিমুর মতো করে আসলে সরকার চালাতে চাচ্ছেন কিনা সেটা একটা দেখার বিষয়। যেমন ধরেন যে কিছুদিন আগেই পুলিশ সপ্তাহে হচ্ছে যে তিনি বললেন যে পুলিশকে তিনি দলীয়করণ করবেন না, বা এটা আসলে আগের মতো করে চলবে না, বা তিনি বোঝাতে চাইলেন যে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে প্রশাসন বা পুলিশ চালিয়েছেন সেরকমটা হবে না। কিন্তু আমরা তার সামনে দেখলাম যে ঢাকা রেঞ্জের ডিআইজি কিভাবে আসলে মনে হচ্ছিল যে ছাত্র দলের কোনো একজন তরুণ নেতা আসলে তার সামনে বক্তব্য দিচ্ছেন, তার 20 মিনিটের মধ্যে মনে হচ্ছিল 13 মিনিট ধরেই তার আবেগের, জাতীয়তাবাদের আদর্শের, এবং ছোটবেলা থেকে কিভাবে তিনি বিএনপির আদর্শে বড় হয়ে বঞ্চিত হয়েছেন সেই গল্পগুলো করলেন। আবার আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ইদানিং বেশ পেছনের দিকে, যার কারণ তিনি মনে করেন যে রাজনৈতিকভাবে যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে সেটা তার অন্যতম কারণ। কিন্তু তার দুই পাশে আসলে বসেছিল তার রাজনৈতিক মাধ্যমে নিয়োগ দেয়া ভিসি মহোদয়ের জায়গাটা। আবার হচ্ছে যে প্রশাসকের জায়গাটা, আপনি শুধু 31 দফা না, আপনি জুলাই সনদ, গণভোট সব আমি বাদ দিলাম, যেই 31 দফার জায়গা, স্টেটমেন্ট বা যেই জায়গাটা তারা কমিটমেন্টটা বারবার জনগণের কাছে বলে, শুধু 20 নম্বর দফা না, আপনি 1 নম্বর দফা দেখেন, 11 নম্বর দফা দেখেন, 31 নম্বর দফা দেখেন, আমার জানা মতে প্রায় 5টি দফা তারা অলরেডি ভায়োলেট করে ফেলেছে। এবং মানে জনগণের সাথে যে তাদের প্রতারণার রাজনীতি চলছে সেটা আসলে তারা অবশ্য তো ওই যে আমরা ওই 5টির কথা যে আপনি বলছেন, তারা অবশ্য বলছেন যে এটা তারা করবেন, তারা এর থেকে বাইরে মানে অক্ষরে অক্ষরে পালন করবেন। যাই হোক, আমি শুধু একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে উনারা যেইটা বলছিলেন যে তারা করবেন, যেমন ডেপুটি স্পিকার দেওয়া বা ডেপুটি স্পিকার পদটা অফার করা বিরোধী দলকে, সেইটা বিরোধী দলকে তো একদম ফিরাই দিছে। বিরোধী দলের কাজ হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে শুধু বিরোধিতা করার জন্য বা সরকারকে একটু খারাপ দেখানোর জন্যই সেই চেষ্টাটা করা, এবং বিভিন্নভাবে শুধু ওই ব্যাপারগুলিকে সামনে নিয়ে আসা, কথা বলা, বারবার একটা সত্য বা নেরেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, নাকি সত্যি সরকারের একটা অংশ হিসাবে গুরুত্বপূর্ণ? না, ডেফিনেটলি না। দেখেন, এটা তো একটা লোভনীয় জায়গা, কিন্তু দেখেন যে এই খেলাধুলার মধ্যে এরকম অনেক থাকে না, যে এই তো দুধ ভাত বা এরকম কিছু কিছু পদ থাকে। তো এরকম দুধ ভাত টাইপের পদ নিয়ে আপনারা বারবার করে, বা বিএনপির আমার যারা বন্ধুরা আছেন বারবার করে বলেন যে আমরা তো ডেপুটি স্পিকার দিতে সংসদ চেয়েছিলাম। কিন্তু কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে গুণগত পরিবর্তনের জন্য, যে সিস্টেমেটিক পরিবর্তনের জন্য আমরা সংস্কার নিয়ে এই লড়াইটা চালিয়ে গেলাম,
সেটার বদলে যদি কিছু এরকম প্রাইস পোস্টিং দেওয়া হয়, সেটা তো আসলে আলটিমেটলি আমাদের গোল না। আমরা যে আজকে আমাদের এনসিপি থেকে 6 জন সাংসদ হিসেবে সেখানে আছেন বা দায়িত্ব পালন করছেন, আমাদের তো আলটিমেট গোল আসলে এই সংসদে বসা বা ক্ষমতা গ্রহণ করা। এই ক্ষমতার স্বাদের থেকেও আমাদের কাছে যে জুলাইয়ের যেই শহীদ বা যে আহতদের যে একটা জায়গা ছিল, যে পরিবর্তনের জন্য আসলে লড়াইটা ছিল, সেইটা আসলে পরিবর্তন করার জন্য আমাদের লড়াই। আমি শুধু একটা জায়গায় বলি যে সংসদ নির্বাচনে আপনি দুধ ভাত বলতেছেন, ডেপুটি স্পিকার পদটাকে একটা প্রাইস পোস্টিং বলতেছেন, কিন্তু আসলে তো সংসদ নির্বাচনে যারা জিতবে তারাই তো আসলে ঠিক করবে যে বাকিগুলিতে আসলে কি হবে। মানে সংসদ নির্বাচনে জেতার পরে প্রধানমন্ত্রী পদটা তো আর বিরোধী দলে কাউকে দেওয়া হবে না, তাই না? মানে ধরেন না না, ডেফিনেটলি যেগুলি হচ্ছে মাছ ভাত সেগুলি তো আর কাউকে দেওয়া হবে না না। না, সেটাই ডেফিনেটলি তো আমরা বলছি না যে আমাদেরকে প্রধানমন্ত্রী দেন, আমাদেরকে স্পিকারের পদ দেন। জি, আমরা বলতেছি যে ডেপুটি স্পিকারের জনগণের পদে যেই পাওয়ার কথা, রাইট, তাই না? জন হ্যাঁ, সেটা পাওয়ার কথা, কিন্তু এই ডেপুটি স্পিকারের পদ দিয়ে আপনি যখন জনগণের যে জনরায়কে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, সেটাতে আমার সমস্যা। জনরায়কে ছুঁড়ে ফেলা প্রসঙ্গে আমি একটু মনিয়াপার কাছে আসি যে মনিয়াপা, অনেকগুলি ভায়োলেশন, যেটা জুলাই সনদ না করা, 31 দফা না করা, সেটার ব্যাপারে যদি আপনি একটু মন্তব্য করেন, যে মানে সাইফ আরো বেশি করে দেখেন, বলতেছেন যে এই যে জনাব তারেক আপনার জুলাই রহমান, সনদ, রাইট, জুলাই সনদে যেটা ছিল যে বিরোধী দলকে একটা ডেপুটি স্পিকার দিতে, আমাদের নেতা কিন্তু এর মধ্যেও বলেছেন একদিন, আমি কিন্তু এই পদটা এখনো খালি রেখেছি। এই পদটা এখনো খালি রাখা মানে ডেপুটি স্পিকার বিরোধী দল চাইলেই নিতে পারে, কিন্তু তারা নিবে না, তারা গো ধরে বসে আছে, তারা নিবে না। তা এইখানে তাদের কি করার আছে? এটা কিন্তু 31 দফার মধ্যেও ছিল যে আমরা একটা বিরোধী দলকে দিব। তো সেই জায়গায় কিন্তু জনাব মুস্তাফিজ যে কথাটা বলেছেন সেই প্রসঙ্গে আসেন, যে কোন একটা পদ পদবি দেওয়া না, আপনাদের অঙ্গীকার বাস্তবায়ন আপনারা কি করতেছেন সেইটা আসেন আপনারা। আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন অবশ্যই করছি। আপনি দেখেন, জুলাই সনদ আর আপনার গণভোট, গণভোটটাই তো জুলাই সনদটাকে সাকসেস করার জন্য, ঠিক না? তো জুলাই সনদের 133টা আপনার অধ্যাদেশ ছিল, তার ম্যাক্সিমাম গুলো পাশ হয়ে গেছে। পাশ হওয়ার পরে যে কয়েকটা আছে সেগুলো কিন্তু বলেছে আবারও চুলচেরা বিশ্লেষণ করে এটা আমরা ঠিক করব, এটা সময়ের ব্যাপার। ম্যাক্সিমাম আরেকটা জিনিস, সংখ্যার হিসাবে ম্যাক্সিমাম, গুরুত্বের হিসাবে না। নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল, যেটা নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো তো আপনার কথা বলাই ছিল তখনই যে এটা সংসদে চুলচেরা বিচার বিশ্লেষণ করার পরে এটা 2/3 মেজরিটি ভোটে আপনার পাস করবে না ফেল করবে এটা আলোচনা হবে, এটা নির্ধারিত হবে। তাহলে আপনি আপনার মতো করে একটু আপনার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আপনি একটা জিনিস করলেন, সেটাই সালাউদ্দিন সাহেব বুঝাতে চেয়েছে। আমরা সেদিন কথা বললে বলতে পারতাম, আমরা সেদিন কথা বলি নাই, আমরা চেয়েছি নির্বাচনটা যাতে হয়ে যায়, কারণ নির্বাচন নিয়ে একটা চরম অনিশ্চয়তা ছিল। রাইট আপা, এই অনিশ্চয়তা কোথায় ছিল আমি জানি না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলে নির্বাচন না দিতে চাইলেও না দিতে পারতেন কিনা, এনসিপি কে আপনারা এরকম মনে করেন কিনা যে এনসিপি চাইলেই নির্বাচন না হইতে পারতো, জামাত না চাইলেই নির্বাচন না হইতে পারতো, আমি জানি না। আপনারা এনসিপি জামাতকে এত শক্তিশালী কেন ভাবলেন? আপনি দলীয়করণের জায়গাটা থেকে যদি একটু বলেন, যে দলীয়করণের ক্ষেত্রে যেইটা আমরা তারেক সাহেবের কাছ থেকে খুব আশা করছিলাম যে উনি যখন সরকার গঠন করবেন তখন তিনি আওয়ামী লীগ স্টাইলে এরকম দলীয়করণ করবেন না, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্টাইলেও করবেন না, গ্রামীণ ব্যাংকের থেকে বা চট্টগ্রামের থেকে লোক আইনা বসাই দিবেন, এগুলোও করবেন না উনি। এইটা আমরা আশা করছিলাম, যেটা আমরা পাই নাই। আপা এইটা আপনি একটু বলেন তো যে দলীয়করণটা কেন হয়েছে? আর মাঝখানে একটা প্রমাণ দেই, আপনি আমাকে একটু শুনেন। সেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ করলেন, একজন মহিলা কিন্তু জোরে চিৎকার দিয়ে জয় বাংলা বলে উঠেছিল তার নোটে, তার মোবাইলে, যখনই সে এসএমএসটা দেখেছে। আপনি বলেন করাইল বস্তিতে যদি মনে করা হয়, আমাদের অনেক দিনের সবখানে কিন্তু কমিটি আছে, বস্তিতেও কমিটি আছে, আমাদের জেলাতেও কমিটি আছে, আমাদের মহানগরেও কমিটি আছে। তো বস্তির কমিটি ধরে যদি আমরা দিতাম তাহলে কিন্তু কেউ জয় বাংলা বলে চিৎকার করতো না। জয় বাংলাতে দিবেন তো, জয় বাংলা আপনাদের ভোট দিয়েছে তো, দিবেন তো। দলমত নির্বিশেষে আমরা কাজ করার চেষ্টা করেছি, আমি এই কথাটাই বলতে চাই। ওকে, দলমত নির্বিশেষে না, এটা দলমত নির্বিশেষে হয় নাই আপা। আপনি ডাইনে বামে পূর্ব পশ্চিমে তাকান, পূর্ব পশ্চিমে তাকান আপা, দলমত নির্বিশেষে হয় নাই আপা। প্লিজ লেট মি ফিনিশ। আপা বলেন, কৃষকের ঋণ যখন মওকুফ করলো তখন কি জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এরা আওয়ামী লীগের কৃষক, এদের ঋণ মওকুফ করা হবে না? জনাব মুস্তাফিজ স্পেসিফিক শিক্ষাঙ্গনে ভিসি নিয়োগের কথা বলেছেন। আপনি সেই ভিসিগুলির কথা আপনি জানেন তারা কি করেছেন? আমরা ওই দিন দেখলাম পোশাক পরে একজন পুলিশের বড় কর্মকর্তা, উনি কত জাতীয়তাবাদী ছিলেন সেটা বলতেছেন। আপনি যে দলীয়করণ এখন দেখতে পাচ্ছেন না, সেটা নিয়ে আপনার সঙ্গে আমার আলাদা একদিন হয়তো কথা বলতে হবে, আপনার কাছে শিখতে হবে। মানুষ থাকে নিজেকে তারা জাহির করতে পছন্দ করে। এখন বক্তৃতায় যখন একজন জাহির করছিল,
বেশি ফ্যাসিলিটিস পাওয়ার জন্য, সেইখানে তো আমাদের কোনো কথা নাই। এটার পার্সেন্টেজটা কত খালেদ ভাই আপনাকে বুঝতে হবে। 100 পার্সেন্টেজ যদি 1% 2% থাকে তাহলে কিন্তু এটা বিচ্ছিন্ন 100 ঘটনা। ভাগ আপা। পার্সেন্টেজ যদি আপনার 51% থাকে তাহলে আমি ধরে নিতে পারি যে না, বিএনপি যেটা বলেছে আচ্ছা, পার্সেন্টেজটা আপনার কাছ থেকে শুনবো আপনার শেষ বক্তব্যে। আমি একটু জনাব সাইদ মুস্তাফিজের কাছে যেতে চাই। জনাব সাইদ মুস্তাফিজের কাছে যাওয়ার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই। উনার নাম রাজু আহমেদ রাজন। উনি বলছেন খালেদ মুহিউদ্দিনের এত ভয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কোনো প্রশ্ন করার মতো মুরদ নেই, নিজেকে আবার সৎ সাংবাদিক হিসেবে দায়ের করে এটা এনসিবি জামাতের জান্নাতের টিকিট পাওয়া দালাল প্রমাণিত হয়েছে। ফ্যান্টাস্টিক। আমি জনাব সাইদ মুস্তাফিজ আপনার কাছে একদম শেষ প্রসঙ্গে শেষ বিষয়ে যেটা আপনার মন্তব্য জানতে চাইবো সেটা হচ্ছে যে আসলে যে যাই বলুক মধ্যপ্রাচ্যের সংকটটা আরও একটু দীর্ঘায়িত হবে বলেই মনে হচ্ছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে চীনে আছেন। চীনের সাথে তার সম্পর্কটা কোন দিকে যাবে, কয়েকদিন আগে আমরা ইরানি যে স্পিকার আছেন তাকেও আমরা চীনে আসতে দেখেছি এবং পররাষ্ট্রমন্ত্রীকে। তো এই ব্যাপারে এই আন্তর্জাতিক ভূরাজনৈতিক ব্যাপারটাতে এনসিপি কি ভূমিকা রাখতে চায়? মানে কেন আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি যে আমরা বিএনপি এবং জামায়াতের ভূমিকা অলমোস্ট এক দেখছি যে ইরান যুদ্ধে তারা আমেরিকার নাম নিবে না, ইরান আক্রমণের ক্ষেত্রে তারা একটা কোনো মতে একটা বলবে যে এটা এরকম হওয়া ঠিক হয় নাই। এনসিপির জায়গাটা আমরা একটু বুঝতে চাইছি। এনসিপির অবস্থান ভাই ক্লিয়ার। আমরা নাম নিয়েই কথা বলি, এই জন্য আসলে অনেকের কাছে অনেক সময় আমরা অপ্রিয় পাত্র হই। আমরা আমেরিকার নাম নিয়ে আসলে তাদের সমালোচনা করেছি, আমরা ইরানের পক্ষ নিয়ে কথা বলেছি, এবং আমরা মনে করি যে কূটনৈতিক জায়গা থেকে আমাদের একটা নিজেদের স্বনির্ভর বা একটা নিজেদের স্বকীয় অবস্থান সবসময় বজায় রাখা উচিত, এবং নিজেদের স্বার্থের জন্য আমরা চীন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে আমাদের কূটনৈতিক জায়গা থেকে যার সাথে যেই জায়গা থেকে আমাদের দেশ বেনিফিটেড হবে বা সামগ্রিকভাবে যেখানে আমরা লাভবান হবে আমাদের সেই দিকে আগানো উচিত। কোনো একটা দেশের প্রতি যদি আমরা নির্ভরশীল হয়ে যাই তাহলে তো ওই ধরেন লাস্ট 17 বছর ধরে যেরকম ভারতের উপর আমাদের নির্ভরশীলতা ছিল এবং তারা যেরকম ইচ্ছায় আমাদের প্রায় একটা অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করা শুরু করে দিয়েছিল, সেরকম একটা অবস্থানে যাবে। তো এনসিপি মনে করে যে পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমাদের সম্পর্কের জায়গা বলি, আমরা প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখাতে বিশ্বাসী। আমরা ভারত থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে চীন থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের যে জায়গাগুলো থাকে সেগুলোকে আমরা সেই সম্পর্ক বজায় রেখে আমাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে, এবং এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে আসলে যে এখন যেরকম ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ইরানের পক্ষে অবস্থান নেয়, সেটা আমরা অবশ্যই নিয়ে আমাদের কথা তুলে থাকবো। আমাদের একজন দর্শক আর দলীয়করণের যে ব্যাপারটা আপা বললো, আমি পুলিশের আরেকটা মানে আমি মোটামুটি ফলো করছিলাম যে আসলে পদায়নগুলো কি করছে। বেশিরভাগই আমি দেখলাম যে বিএনপির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। যেরকম যে ঢাকার যিনি এসপি হয়েছেন তিনি বর্তমানে সরকার দলীয় যিনি হুইপ আছেন বকুল সাহেব, উনার স্ত্রী। যদিও আমার মনে হয় যে অবশ্যই যোগ্যতা অনুসারেও যেতে পারে, তারপরে এটা কিন্তু একটা বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হয়। এবং তাদের যে স্টেটমেন্ট গুলো আছে যে দলীয়করণ তারা একবারই করছেন, আপনি পুলিশ থেকে শুরু করে বিসিবির বাবার দোয়া কমিটি বানানো থেকে শুরু করে ইচ এন্ড এভরি সেক্টরে প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে দলীয়করণ তারা করে ফেলেছে। এবং তারা যুক্তি হিসেবে দেখায় যে এই জায়গাগুলোতে সব জামাত এনসিপি বসেছিল এবং তাদের আসলে রাষ্ট্র পরিচালনা কথা কিছু ঠিকও আসলে কথা আসলে কিছু ঠিক। জনাব আসিফ মোহাম্মদ সজীব বিসিবির যে কমিটি করেছিলেন সেই কমিটিও আসলে মানে কিভাবে করেছিলেন আমি আর এই বিস্তারিত যাইতে চাই না। একটা হোটেলে বসে জি ধরে নিচ্ছে যে তাদের কথা ঠিক, কিন্তু আমার কথা হচ্ছে তারা কেন ইলেকশন দিচ্ছে না বা কেন তারা হচ্ছে যে কিছু নিরপেক্ষ লোকজন কি নেই, সবই কি আসলে দলের অন্তর্ভুক্ত লোকই থাকে? আচ্ছা, দুটো মন্তব্য আসছে দর্শকের কাছ থেকে। একটা হচ্ছে আপনাকে উদ্দেশ্য করে, একটা আমাকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে রেজাউল হক মল্লিক আসলে জাতীয়তাবাদের কথা বলেছেন, তিনি বিএনপির জাতীয়তাবাদের কথা বলেন নাই। জাতীয়তাবাদ একটা পুলিশের থাকতেই পারে, সেই জাতীয়তাবাদী চেতনার অংশ ছিলেন বলে তাকে অত্যাচার করা হয়েছে, সেটা একজন বলেছেন। আরেকজন বলেছেন যে ভিসি নিয়োগ আর শিক্ষক নিয়োগ কি এক? দুটি বিষয়ে যদি আপনি একটা মন্তব্য করতেন, আমার কাছে মনে হয় যে কেউ যদি বুঝে থাকেন তিনি বিএনপির জাতীয়তাবাদ না বাংলাদেশের জাতীয়তাবাদ সম্পর্কে বলেছেন জনাব রেজাউল হক মল্লিক, তাহলে আই শুড কারেক্ট মাইসেলফ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনি বিএনপির জাতীয়তাবাদ বলেই জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সাইফ কি বলেন সেটা আমরা একটু শুনি। না, সেখানে আমিও মনে করি তার যে দীর্ঘ বক্তব্য সেখানে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা থেকে শুরু করে জাতীয়তাবাদী লোক আর না পাইলে কি করবে উনি বলেন? জাতীয়তাবাদী লোক আর না পাইলে কি করবে? না, সেই জাতীয়তাবাদী আইডিওলজির বাইরেও
এই দলীয় জায়গাটাও তিনি কিন্তু উল্লেখ করেছেন, আমি যদি ভুল না হয়ে থাকে। আপনি শুনেছেন, আপনি কমেন্ট করতে পারেন। আর ভিসি নিয়োগের প্রক্রিয়া বলি, এটা তো অলরেডি কিছুটা না, প্রবলেমেটিক ওনারা জায়গা বলতেছেন আছে যে ভিসি আমাদের। যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, ভিসি আর শিক্ষক নিয়োগ তো এক না। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলি তো সরকারের পছন্দ মতো লোকই দিবে, যদিও দেওয়ার কথা না। মানে না, এখানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী আর চট্টগ্রামে দেওয়ার কথা না সরকারের পছন্দ মতো লোক। এখানে তো শিক্ষকরা মিলে দেখা যাচ্ছে পরবর্তী নির্বাচিত করে, বা এরকম একটা ক্রাইটেরিয়া জায়গা আছে অবশ্যই। কিন্তু আমরা বরাবরই দেখে আসছি যে সরকারি মোটামুটি নির্ধারণ করে দেয় যখন যে সরকার থাকছে। কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যে আসলে তারেক রহমান যেরকম আসলে কথাবার্তা বলেছেন যে এটা হবে না, ওইটা হবে না, এই পরিবর্তন আসবে, তো সে অনুযায়ী আমরা মনে করেছিলাম যে আসলেই আমরা অবশেষে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলীয়করণের জায়গায়, কারণ আমরা আসলে শিক্ষকদের কোনো রং দেখতে চাই না, পুলিশের কোনো রং দেখতে চাই না, অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে আমরা আসলে নিরপেক্ষ লোকজনকে দেখতে চাই, যারা আসলে আমার সবাইকে সমানভাবে সেবাটা দিবে। যার আমি যার ব্যক্তিগত আইডিওলজি অবশ্যই থাকতে পারে, কেউ বিএনপিতে বিশ্বাস করতে পারে, এনসিপিতে বিশ্বাস করতে পারে, কিন্তু তার কাজের জায়গায় যদি সেই আইডিওলজিটার প্রভাব আসে, সেটা আসলে দুঃখজনক। আজকে আমরা শেষ প্রসঙ্গে একটু আসি, যে মনিয়াপারকে আমরা আজকে আসলে মন ভরে আজকে শুনতে পারি নাই, কারণ হচ্ছে মনিয়াপার কানেকশনটা একটু ইয়ে ছিল। কিন্তু আমরা একটু শুনতে চাইবো যে বিএনপির অঙ্গীকারগুলি, যেটা জনাব তারেক রহমান বারবার, প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার যেটি বলেছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন, সেটা আসলে করবেন কিনা। 31 দফা যেটি নিয়ে আপনারা আসলে কাজ করছেন গত 10 বছর ধরে, বেগম জিয়া বেঁচে থাকতে সময় সেটির কাজ শুরু হয়েছিল, তারপরে এটি চলে আসছে, সেগুলো আপনারা করবেন কিনা। আর হচ্ছে দর্শকদের মতামত হচ্ছে যে খালেদ ভাই আজকে নীলু আপার দলে, কে জানি এটা বললো, খালেদ ভাই নীলু আপার দলে। আর হচ্ছে জালাল আহমেদ, উনি বলছেন যে খালেদ ভাই বিএনপির এজেন্ট। মনিয়াপা যদি একটু বলতেন যে আপনারা আসলে আপনাদের যে বক্তব্যগুলি সেগুলো পালন খালেদ করবেন। ভাই বিএনপির এজেন্ট বলে, এটা আসলে হয় ফান করে বলেছে, আর না না, হয় খুব সিরিয়াসলি বলেছে, অনেকবার বলেছে আপা। আমি বলি, এটা যদি কেউ বলে, আমি 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 অজ্ঞান হব না, কি হবে আমি জানি না। না আপা, যাই হোক, আমি সেই বলেন আপা। প্রশ্নকর্তাকে বলছি যে উনি ফানি করেছে, কারণ আর যাই হোক, খালেদ মহিউদ্দিন যে বিএনপি প্রো কোনো দিন হতে পারে না, এটা তার প্রশ্নগুলা দেখলেই বোঝা যায়। এবং যারা বিগত 15-20 বছর তার প্রশ্ন দেখে নাই, তারা বলতে পারে। এটা যদি এনসিপির মতো বয়সে 12, 14, 15 বছর, 18 বছর হয়, তাহলে বললে আমি বিশ্বাস করলাম। তো এখন যাই হোক, আপনি যেটা বলেছেন আপা, একটু 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 আপা আপনাকে প্রশ্ন করে, মানে আমাদের এখানে তো খুব আবার কাটাকাটি চলে, তো আপনি যেহেতু বলছেন যে খালেদ মহিউদ্দিনের প্রশ্ন যারা 15-17 বছর ধরে শুনছে, তারা জানে যে সে কখনো বিএনপি হতে পারবে না, এইটা কাইটা দিবে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগ হতে পারবে। আমি এটা বলতে চাই না, আমি এটা বলতে চাই না। আপনার এটাও বলতে হবে যে আপনি 17 বছর ধরে আমার চিনলে, যে আমার প্রশ্ন শুনে কি এটা মনে হয় আমি আওয়ামী লীগ হতে পারবো না। আপনি একজন সাংবাদিক এই সন্দেহ যত করবে, তত সেই সাংবাদিক ক্ষুরধার হবে, তার স্বচ্ছতা তত বাড়বে। যে সন্দেহ থাকুক, আমি আমার জায়গা থেকে আমি আমার দলকে আপনি দলীয়করণটা নিয়ে যদি একটু বলেন, যে আমরা আসলে দলীয়করণের জায়গা থেকে এবং একটা সব মানুষের সরকার, সব মানুষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা এই সরকারকে দেখবো কিনা। আমি এই সরকার সব মানুষের সরকার, সব মানুষের প্রধানমন্ত্রী। আপনি দেখেন, একজন মানুষ যখন 150 টাকার খাবার খায়, 150 টাকায় এনেছে একজন প্রধানমন্ত্রী, খুব খারাপ কাজ করেছে আপা, খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। প্রধানমন্ত্রী আমার থেকে, আমি বাংলাদেশে যে টাকা বেতন পাতাম, প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি টাকা বেতন পায়, খুবই কিপটামি করেছে, খুবই বাজে কাজ করেছে, এটা ঠিক হয় নাই। না না, আমি বলছেন কেন, উনি খুবই বাজে কাজ করেছে, খুবই বাজে কাজ করেছে। এবং আমি এটা জানতে চাইবো, জাহিদুর রহমান সাহেবের সাথে যদি আমার কখনো থাকে, আমি জানতে চাইবো যে এটাকে সাংবাদিকদেরকেই 150 টাকার খাবার খাওয়াইছে, নাকি বিদেশি অতিথিরা আসলে মনিয়াপার আসলেও 150 টাকার খাবারই খাওয়ায়, নাকি স্পেসিফিক সাংবাদিকদের জন্য? উনি শোনেন, ইউনিভার্সিটিতে খাবার খেতে গিয়েও বলছেন যে এই খাবারও আপনাদের কমাতে হবে। এই যে ওনার যে বলাটা, প্রত্যেকটা ক্ষেত্রে উনি এই যে আপনার খরচ কমানোর জন্য ইলেকট্রিক বন্ধ করে রাখে, ইলেকট্রিসিটি উনি অর্ধেক বাতি জ্বালায়, অর্ধেক জ্বালান না। প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেল কেন আপা? প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেছে, প্রেসিডেন্টের ইংল্যান্ডে যাইতে লগে 22 জনরে পাঠাইছেন, 22 জনরে দিবেন প্রেসিডেন্টের সাথে যাইতে, প্রেসিডেন্টের সাথে 22 জনরে যাইতে দিবেন ইংল্যান্ডে। কে? এই তো আপনার সরকার অনুমোদন ছাড়া তো প্রেসিডেন্ট যাইতে পারবে না বিদেশে। প্রেসিডেন্ট তো আমাদের না, আপনাদের তো 100% আপনাদের। প্রেসিডেন্ট তো আপনার দল থেকে নির্ধারিত। প্রেসিডেন্ট সেই চলে যাওয়ার সময় প্রেসিডেন্টের যদি কোনো এইবার প্রেসিডেন্ট, আমি তো গাছ ছেড়ে দেখি আপা, আমি তো গাছ ছেড়ে দেখি, তার ফলে এই প্রেসিডেন্ট যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বললেন, যেভাবে জাতীয়তাবাদের কথা বললেন, যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করলেন, এই প্রেসিডেন্ট আপনাদের প্রেসিডেন্ট।
এখন সংসদীয় ঠিক আছে। গণতন্ত্রে যদি প্রেসিডেন্টকে আপনাদের প্রেসিডেন্ট না বলেন, অনেক রকম জটিলতা আপা। আপনি কিছুদিন পরে না, সংসদে যাচ্ছেন। আমি আমাদের প্রেসিডেন্ট যতই বলি না কেন, আমাদেরও সে তো প্রেসিডেন্ট। আরেকটা দল থেকে নিয়োগকৃত প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, বাট সে কিন্তু আরেকটা তার তো দল থেকে পরিবর্তন হয়ে নিয়োগকৃত গেছে আপা, তার তো পরিবর্তন এবং সে হয়েছে। বেশি দিন থাকবে না। সে যদি তার অন্তিম মুহূর্তে যদি কিছু চায়, কিছু বলে, কাউকে নিতে চায়, সেটা হয়তো বা ওই ওই হিসাবটা করা হয়েছে। এটা আমি অন্য কিছু আর মনে করছি না, কারণ আমি যতই আপনাকে বলি, ওই এক গাছের ছাল আরেক গাছে কিন্তু জোড়া লাগে না ওইভাবে। তো সেইভাবে আমি কথা বলছি। জি আপা। আর আপনি যে কথাটা বলছেন, হুম। আমি ওইটার উত্তরটা দিতে যাই, এটা বলছি যে উনি উনার বহর ছেটেছেন। উনি আপনার সচিবালয়ে উনি একা গেলে উনার তেল, এক গাড়ির মধ্যে তেলটা পুড়ে, একটা গাড়িতে 2-3টা গাড়িতে, উনি 3টা গাড়ি নেন, ওনারটা সহ 4টা। আর সচিবরা যখন উনার কাছে আসে, প্রত্যেকটা সচিবের সঙ্গে 2-3টা গাড়ি আসে। সেইখানে খরচ বেশি, সময় বেশি, জ্যাম বেশি, সেটা ট্রাফিকের কথা চিন্তা করে, সবকিছু চিন্তা করে উনি নিজেই কিন্তু সচিবালয়ে প্রতিদিন যান। আপা এই যে উনার কষ্টকে ধরে নিয়ে উনি যে আপনার জনগণের টাকা বাঁচানোর জন্য একটা রাস্তা করে যাচ্ছেন, এটা কিন্তু একটা সিম্বলিক। এটা উনাকে ফলো করে আরো অনেকেই করবে। আমার কাছে এই জায়গাটা আমার কাছে ভালো লাগে উনাকে, যে উনি অনেক মানে হাম্বল পোশাকে, আশাকে, আচরণে, কিন্তু কাজে না আপা, কাজে বিপরীত দেখি। আপনি 2.5 মাসে এই হিসাবটা করতে পারেন না খালেদ। আচ্ছা, 2.5 মাসে। আচ্ছা ঠিক আছে, এরপরের থেকে ঠিক আছে, টাইমটা আই উইল কারেক্ট মাইসেলফ। আমি আপনার সঙ্গে আবার কথা হবে মনি আপা। আমি আপনাকে বললাম আজকে আমাকে 1 মিনিট সময় হ্যাঁ হ্যাঁ, আমি আবার মানে আমি মনি আপাকে আমার কথাটা বলে নি সাইফ, যে আজকে মে মাসের বোধহয় 15 তারিখ যাচ্ছে চলে। আমরা জুন জুলাই মাসে আবার আপনার সঙ্গে কথা বলবো না, জুন জুলাইয়ের মাঝামাঝি সময়। ঠিক আছে। জি মুস্তাফিজ, আপনি শেষ করতে চাইছিলেন, যে আপনি শেষ করেন তাহলে। যেটা বলছি যে মানে আমার মনে হয় যে এখনই স্টেটমেন্টের সময় চলে এসেছে। আমার কাছে বিএনপি বা তারেক রহমানের কাজগুলোকে আসলে স্টান্টবাজি বেশি মনে হয়, কারণ সেই স্ট্রং শব্দ, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আসলে 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 14টা গাড়ি থেকে 3টা গাড়িতে আসছেন, সেটাকে আপনারা একটু অ্যাপ্রিশিয়েট করলেও পারেন। আপনি যখন বলতেছেন যে আপনার এরকম মেগা মেগা প্রজেক্টের জায়গায় আসলে ইম্প্যাক্টফুল প্রজেক্টগুলো আসলে ইমপ্লিমেন্ট করবেন, সে জায়গায় আমরা দেখছি যে পদ্মা ব্যারেজের মতো প্রকল্প তিনি এখনই নিয়ে ফেলেন, এবং এখানে নিয়ে এই প্রকল্প নিয়েও কিন্তু অনেক সমালোচনা, এবং যারা আসলে আমার কাছে যে মনে হয় মুস্তাফিজ আপনি একটু হার সমালোচনা করতেছেন। প্রকল্প নিয়ে ফেলা মানে প্রকল্পটা আসলে সামনে যাওয়ার জন্য আরো অন্তত 20 মাস সময় লাগবে, ওইটাকে ভিজিবিলিটি করবে, এটা কিন্তু করবে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, এটা নিয়ে আসলে ক্ষতি কি হতে পারে এগুলো নিয়ে কিন্তু এখনো আলোচনা পর্যালোচনা হয়নি। আমি বলতে চাচ্ছি যে সেটা যদি করতে পারে তাহলে তো ডেফিনেটলি ভালো, কিন্তু সেই প্রকল্প নেওয়া না, সেটা সেটা আসলে আমার মনে হয় যে আজকের ডেট অনুযায়ী আমরা সামনের দিনে দেখতে পারবো তারা সেটা করে কিনা। কারণ আমার কাছে মনে হচ্ছে যে তারা আওয়ামী লীগের যে ফরম্যাটে যে প্রকল্পগুলো তারা নিত, তারা যেভাবে সময় ক্ষেপণ করতে এবং বালিশ দুর্নীতির মতো যে দুর্নীতিগুলো হয়েছে, এরকম ভাবে আসলে তারাও আস্তে আস্তে সেই মানে পথরেখা আসলে তারা অনুসরণ করতে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয়ে হয়তো বা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, আমি একটু উল্লেখ করতে চাই যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিগত সময়ে আসলে আওয়ামী লীগ রেজিমটাকে যারা টিকিয়ে রেখেছিল নানাভাবে, আপনি বলতে পারেন যে হ্যাঁ, নানাভাবে যারা টিকিয়ে ছিল, সেখানে অনেক সাংবাদিক ছিল, ফারজানা রূপাদের মতো যারা সাংবাদিক ছিলেন, তারা আবার আমরা দেখতে পাচ্ছি জামিন পাচ্ছেন বা এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাংবাদিক মহলে বা ক্রিকেট যারা সাংবাদিক আছেন, তারা মাশরাফির বিভিন্ন আমি জাস্ট 2 সেকেন্ড একটু শেষ করি, বা সাকিব আল হাসানের এই প্রসঙ্গগুলোকে এনে আস্তে আস্তে নর্মালাইজ করছে, যেটা আসলে আমার মনে খুবই আনফরচুনেট। কারণ 17 বছর ধরে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য মাশরাফি, সাকিব থেকে শুরু করে ফারজানার উপর প্রত্যেকেই দায়ী, এবং তারা নানাভাবে তার এই বয়ানটা উৎপাদন করে গেছে, নানাভাবে সমর্থন দিয়ে গেছে, এবং যেই জুলাইতে শিশুরা মানে নির্বিচারে মারা যাচ্ছিল, সে সময় তাদের কোন রকম ভূমিকা কিন্তু বাংলাদেশের জনগণ দেখতে পায় না। বয়ান উৎপাদন এবং তাদের বিরুদ্ধে মামলার ন্যায্যতা নিয়ে আমরা আরো কথা বলতে পারবো, আরো কথা আমাদের বলতে হবে। মামলা বয়ান উৎপাদন নিয়ে মামলা একরকম, আর সমর্থন এবং 2 বছর বিনা জামিনে জেল খাটা, বিনা জামিনে জেল খাটা 2 বছরে বিনা জামিনে জেল খাটা কোনো দেশের ন্যায্যতা হতে পারে না।
আমি ডেফিনেটলি আপনার সাথে এই বিষয়ে এগ্রি করব যে আপনি বলতে পারেন যে তাদেরকে নানাভাবে যেই মামলাগুলাতে ধরা হয়েছে সেগুলো আসলে অমুক জায়গায় খুন হয়েছে, তাদেরকে সেই মামলার আসামি করা হয়েছে। সেটাতে আমি আপনার সাথে একমত যে এই মামলাগুলোর জায়গাটা যথাযথ না, বরঞ্চ তারা কিন্তু তাদের যেসব দিকে আসলে তারা যুক্ত ছিলেন, যে ধরেন যে দুর্নীতি বা এরকম অনেক ইনভলভ না, ছিল, সেগুলো কিন্তু সেটা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট বলি বা আমাদের শুধু বিএনপি সরকার বলি, এই ভাই, জায়গায় কিন্তু ভাই, আসলে তারা কিন্তু সেই ভূমিকাটা দুর্নীতি করছে, রাখেনি। সে যদি কোনো অপরাধ করে থাকে ফৌজদারি কার্যবিধি অনুসারে, সে কোনো অপরাধ করে থাকলে সে সাংবাদিক হোক, সে অন্য যা কিছু হোক, তার বিরুদ্ধে মামলা হইতে পারে। কিন্তু একটা মানুষের বিরুদ্ধে কিছু কাল্পনিক মামলা দিয়ে আপনি বলবেন যে তিনি একটা সরকারকে টিকায় রাখছিলেন সেজন্য আমরা তাকে কাল্পনিক মামলা দিতেছি, তার বিরুদ্ধে আপনার এটা প্রতিশোধ হয়, এটা পাল্টাপাল্টি হয়, এটা ন্যায্যতা হয় না, এবং এইটা কোনোদিন জুলাইয়ের স্পিরিটের সাথেও যায় না। আমরা জুলাইয়ের স্পিরিট বলতে আমি বুঝি ন্যায্যতা, বৈষম্য বিরোধিতা। ডেফিনেটলি এটা এখন আওয়ামী লীগকে সমর্থন করছে একজন সাংবাদিক, আমি জানি না এটা নিয়ে আজকে আসলে মামলার মেরিট নিয়ে ডেফিনেটলি এখানে অনেক রকম বিতর্ক তর্ক আছে, কিন্তু আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই 17 বছর ধরে এই ফারজানা রূপা বা যারা আপনি নামটা নিচ্ছেন সেজন্য এটা আলাদা করে আপনি হয়তো নাম নিতে পারতেন, আপনি নাম নিতে পারতেন, আপনি আলাদা করে এটা অন্য সময় আমি বলতে চাই যে ফারজানা রূপা 17 বছর ধরে আপনি যখন বলেন, সেটা আমরা দেখেছি। আপনি যখন বলেন যে এখন আপনি বলতে পারেন যে ফারজানার উপর হচ্ছে চানখারপুলে যেহেতু হত্যা করেনি, কিন্তু তিনি হত্যার চেয়ে বড় অপরাধ তিনি না, সেইটা হত্যার চেয়ে বড় অপরাধ হতে পারে না ভাই। এই কথাগুলি রেটরিক, এই কথাগুলি রেটরিক, ডেফিনেটলি হতে পারে, এই কথাগুলি রেটরিক। আমি আপনাকে একটা কথা বলি জানো সাইদ মুস্তাফিজ, ফারজানা রূপা যে প্রতিষ্ঠানে কাজ করত বা আমরা যে প্রতিষ্ঠানে কাজ করতাম, আমরা যতগুলি প্রতিষ্ঠানে কাজ করতে দেখছি, যতগুলি ব্যবসায়ীদের যত জায়গায় দেখছি, সেই ব্যবসায়ীরা তার চেয়েও অনেক বড় বড় কথা বলছে, আপনারা তার বিরুদ্ধে একটা অক্ষর বলেন নাই। আপনাদের লোক দিয়ে না বলেন নাই, বলেন নাই, আমি বলেন নাই, আমি বলতেছি যে বলেন নাই, এই রেজিম তো শুধুমাত্র বলেন নাই, এই রেজিম না, আমরা 2 বছর ধরে দেখতেছি বলেন নাই। সাহেব আবার বলি ওদের একজনকে গিয়ে প্রশংসা, ওদের একজনকে গিয়ে প্রশংসা করে আইছে 21 পদক দিবেন আপনার ইউনূস সরকার, প্রশংসা করে তাকে ভালো বলে আইছে 21 পদক পাইছে। না, আমরা ইউনূস সরকার কখনোই ছিলাম না, কিন্তু আপনারা ইউনূস সরকারই ছিলেন ভাই। আমি বলি যে রাষ্ট্র এটা আপনি বলতে পারেন, এটা না, এটা ইউনূস সাহেবই বলছে যে আপনারা ওনার নিয়োগকর্তা, তো উনি সেটা ডেফিনেটলি, এটা আমিও তো এগ্রি করতেছি। আপনারা ওনার নিয়োগকর্তা মিন্স বাংলাদেশের সাধারণ জনতা, নাহিদ ইসলাম থেকে শুরু করে একদম বলছে মেটিকুলাস ডিজাইন, এটা ছাত্র জনতা বলছে, একদম স্পেসিফিকলি বলছে মেটিকুলাস ডিজাইনেরটা আলাদা একটা প্রোগ্রামে তিনি বলেছেন, আর আপনি যে ছাত্র জনতার কথাটা বলছেন সেটা পুরো বাংলাদেশের মানুষকে বুঝিয়েছেন যে বাংলাদেশের মানুষকে জুলাই সাইফ ছাত্ররা আমার নিয়োগকর্তা, ডেফিনেটলি ছাত্ররা বাংলাদেশের যে মানুষ যে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিল সেটা রিপ্রেজেন্ট করছে এই ছাত্র জনতা, তাদেরকেই তিনি বলেছেন। আমার মনে হয় যে এটা আপনার হয়তো একটু বোঝার একটু অসামঞ্জস্য থাকতে পারে। আর যেটা আপনি বললেন যে মেটিকুলাসলি ডিজাইনের, ওইটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি আলাদা করে উনি মাহফুজ আলমকে এটা বলেছেন কিনা, বা এটা নিয়ে একটা কথা থাকতে পারে, কিন্তু যেটা ছাত্রদের নিয়োগকর্তা বলেছেন এটা আমার মনে হয় যে বাংলাদেশকে তিনি বুঝিয়েছেন। আর এটা আমি এখনো বলবো যে বাংলাদেশের যে যতগুলো অর্গান ছিল, ব্যবসা থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে, একটা বড় অংশ শেখ হাসিনাকে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা টিকে রাখতে সাহায্য করেছে। তাদের দোষারোপের জায়গা এটা অবশ্যই বলতে হবে, সামনে আনতে হবে, এবং তাদের জায়গাটা আসলে সবার নিশ্চিত করতে হবে। সেই ব্যাপারে কারোই কোনো সন্দেহ নাই, তাদের দোষারোপের জায়গায় সামনে আনতে হবে। এবং আমি পাশাপাশি সেটাও আশা করব যে যত রকম অন্যায় মামলা হয়েছে সেই মামলাগুলি একটাও আর টিকে থাকবে না, এবং সেই অন্যায় মামলার জন্য যারা এই অন্যায় মামলাগুলি করেছেন, যারা এই ভুয়া মামলাগুলি দিয়েছেন, তারা আসলে তাদের দোষকে হালকা করার ক্ষেত্রে কাজ করেছেন, যদি তাদের কোনো দোষ থেকে থাকে। ভুয়া মামলা বা আমি যেগুলি মামলা দিয়েছেন এবং যারা সেই মামলাগুলির পক্ষে কথা বলেছেন, যারা মামলাগুলি কথা বলেছেন, জামিন দিতে সময় গিয়ে আদালত ঘেরাও করেছে।